৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশ শিক্ষায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আছি আমি শামীম আল মাহমুদ, প্রভাষক শিক্ষা ৩৮তম বিসিএস আইইআর ঢাকা বিশ্ববিদ্যালয়। তো চলুন শুরু করি আমরা। আজকের টপিক লেকচার 3, লার্নার অ্যান্ড লার্নিং এর দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে বেশ কিছু শিখন তত্ত্ব দেখেছিলাম, আমরা তারই ধারাবাহিকতায় এখন দ্বিতীয় পর্বে আর কিছু শিখন তত্ত্ব দেখব। আজকের যে আলোচনা তার মধ্যে যে যে শিখন তত্ত্ব এবং বিষয়গুলো অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে পিয়াজেস থিওরি, অর্থাৎ র পিয়াজের যে জ্ঞান বিকাশবাদ সেটি আছে এর মধ্যে অন্তর্ভুক্ত। ব্রুনার্স থিওরি বা ব্রুনারের শিখন তত্ত্ব এখানে অন্তর্ভুক্ত আছে। ইনসাইটফুল লার্নিং থিওরিজ অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস, অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব যেটি রয়েছে আমাদের এবং তার প্রয়োগ। চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল নিডস, অর্থাৎ শিশু এবং কিশোরদের শারীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক যে চাহিদা রয়েছে সে সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট, অর্থাৎ শিশু এবং কিশোরদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো বা আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করতে চাই সেটি হলো জ্ঞান বিকাশ মতবাদ। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে জ্ঞান বিকাশ অর্থাৎ জ্ঞানের বিকাশ কিভাবে হয় সেটি নিয়ে এই মতবাদটি পরিচালিত হয়েছে। জ্ঞান আমরা অর্জন করি অভিজ্ঞতার মাধ্যমে এবং সেই জ্ঞান আস্তে আস্তে বিকশিত হয়। মূলত জ্ঞান বিকাশবাদের যে সরলীকৃত কথা সেটি মূলত এরকম। তো আমরা এর বিস্তারিত বর্ণনা পরবর্তীতে শুনব। আমরা দেখতে পাচ্ছি যেসব মনোবিজ্ঞানী জ্ঞান বিকাশ মতবাদ দিয়েছেন তারা হলেন র পিয়াজে, জেরোম ব্রুনার, ডেভিড পল অসুবেল। আমরা এদের তত্ত্বগুলো পরবর্তীতে আরো বিস্তারিতভাবে দেখব। প্রথমেই যার তত্ত্ব নিয়ে আমরা কথা বলতে চাই তিনি আর কেউ নন, স্বয়ং র পিয়াজে। র পিয়াজের জ্ঞান বিকাশ তত্ত্ব কিংবা থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা নিয়ে আমরা কথাবার্তা শুরু করি। তবে তার আগে আমরা একটু র পিয়াজে সম্পর্কে জেনে নিই, যেটি আমাদের জ্ঞানের বিকাশের ক্ষেত্রে আরেকটু বেশি হেল্পফুল হবে। র উইলিয়াম ফ্রিটস পিয়াজে একজন সুইস মনোবিজ্ঞানী। তিনি 1896 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। পিয়াজের মতে শিশু প্রতিকূল পরিবেশ বা সমস্যার সম্মুখীন হয়ে প্রথমে তা বুঝতে চেষ্টা করে। অর্থাৎ যে শিশু একদমই তার জ্ঞানের প্রাথমিক স্তরে আছে কিংবা তার জ্ঞান যখন শুরু হচ্ছে তখন সে নতুন পরিবেশ কিংবা বলা ভালো যে প্রতিকূল পরিবেশ এবং সমস্যার সম্মুখীন হয় প্রথমে, এবং হয়ে সে যেটা করে সে নিজের যে ভিতরের অন্তর্গত যে জ্ঞান বিশ্ব আছে সেটা দিয়ে সে বোঝার চেষ্টা করে। তারপর সে সমস্যার বিমূর্তন সাধন করে, অর্থাৎ সেটি কিভাবে সলভ করা যায় সমস্যার ক্ষেত্রে কিংবা সেই পরিবেশ কিভাবে মোকাবেলা করা যায় সেটি সে চিন্তা করে, তার যৌক্তিক নীতিমালা আবিষ্কার করে এবং তারপর সমস্যা সমাধান করার জন্য প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করে। এই যে পুরো প্রসেস, অর্থাৎ সে একটি সমস্যার সম্মুখীন প্রথমে হবে, সেই সমস্যাটা নিয়ে সে চিন্তা করবে, চিন্তা করার পর সে এই সমস্যা থেকে কিভাবে সমাধান করা যায় সেটি সে ভেবে বের করবে এবং সেই সমস্যাটা সমাধান করার জন্য সে প্রকৃত জ্ঞান এবং দক্ষতা অর্জন করবে এই পুরো প্রসেসের মধ্য দিয়ে। এই যৌথ ক্ষমতাই হলো তার জ্ঞানমূলক বিকাশ। পিয়াজে তার জ্ঞানীয় মতবাদ ব্যাখ্যা করার জন্য বিভিন্ন পর্যায়ে কতগুলো মৌলিক তাত্ত্বিক অভিধা বা ধারণা প্রবর্তন করেন। আমরা একটু আগেই যে কথাগুলো দেখলাম যে প্রথমেই একজন শিশু কিংবা একজন শিক্ষার্থী সে একটি সমস্যা ফিল করবে, সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে সে তার যে জ্ঞান রয়েছে বর্তমানে বিরাজমান
সেই জ্ঞানের মাধ্যমে সে সেটা চিন্তা করবে এবং ফাইনালি এটার কিভাবে সমাধান হবে সেটা সে সমাধান করার মাধ্যমে তার একটা নতুন জ্ঞান অর্জন হবে বা এই জ্ঞানটা হচ্ছে তার বিস্তৃত হবে। তো আমরা দেখি এখানে তিনটি টার্ম বা অভিধা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আছে সহযোজন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশন যেটিকে বলা হচ্ছে। আমরা এখানে কি দেখি, শিশু পরিবেশের মোকাবেলা করতে গিয়ে যখন নতুন সমস্যার সম্মুখীন হয় তখন সেই সমস্যাকে প্রথমে সে নিজের পূর্ব জ্ঞান কাঠামোর সাথে মিলিয়ে দেখে। অর্থাৎ কোনো শিশু যখন কোনো একটি সমস্যায় পড়ে তখন তার এই সংক্রান্ত কি জ্ঞান আগে আছে, আগে থেকেই কি জ্ঞান তার মধ্যে আছে সেটার সাথে সে মিলিয়ে দেখে। এই যে মিলিয়ে দেখা, এই প্রক্রিয়াকে বলা হয় সহযোজন। অর্থাৎ তার যা আছে তার সঙ্গে এটাকে সমন্বয় করে সে চেষ্টা করে যে আসলে এটার বিচ্যুতি বা এটা কেন অন্যরকম এই জিনিসগুলো বোঝার। তো এই সহযোজন প্রক্রিয়ার পর সে যে কাজটি করে সেটিকে বলা হয় আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। শিশু যদি নতুন সমস্যার সম্মুখীন হয় তবে সে ওই সমস্যা সমাধানের জন্য পূর্ববর্তী জ্ঞান কাঠামোর স্কিমাগুলোকে প্রয়োগ করে সমস্যাটির সমাধান করে নেয় এবং নিজের পূর্ববর্তী জ্ঞান কাঠামোটি নবায়ন করে, একটি নতুন অবয়ব গঠন করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমস্যায় সে পড়লো সেটি সে তার পূর্ববর্তী অর্জিত যে জ্ঞান আছে, এখানে স্কিমা নামে আরো একটি অভিধা আমরা দেখতে পাচ্ছি। স্কিমা কি সেটা আমরা একটু পরেই আলোচনা করব। এই স্কিমাতে সে প্রয়োগ করে। তো ভালো কথা, প্রয়োগ করার পর সে সমস্যাটির সমাধান করে নেয় এবং নিজের পূর্ববর্তী যে জ্ঞান কাঠামোর নবায়ন করে সে করে একটি নতুন অবয়ব গঠন করে। অর্থাৎ আগে সে যা জানতো তার সঙ্গে এই নতুন জিনিসটি একদম সমন্বয় করে একটি নতুন চেহারা তার তৈরি হয়। অর্থাৎ তার জ্ঞান বিশ্বটা অপেক্ষাকৃত বড় হয় কিংবা তার জ্ঞান বিশ্বে নতুন কিছু যুক্ত হয়। এই প্রক্রিয়াকে বলে আত্তীকরণ। এরপর কি আছে, অভিযোজন বা অ্যাডাপ্টেশন। সহযোজন এবং আত্তীকরণ এই প্রক্রিয়াটি মিলে, এই দুটি যে প্রক্রিয়া আমরা একটু আগেই দেখলাম, সেই প্রক্রিয়া দুটি মিলে শিশু পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াচ্ছে, একে বলে অভিযোজন। আমরা অনেক জায়গায় দেখি শিশু আগে যা জানতো, ধরেন একজন শিশু সে হাঁটতে গিয়ে পড়ে গেল, তাহলে তার এই যে স্টেপ দেওয়া, সেই স্টেপ দেওয়াটার মধ্যে কোন জিনিসটা তার ভুল হচ্ছে বা কোনটুকু তার বিচ্যুতি হচ্ছে বা কোনটা করলে সে ঠিক মতো হাঁটতে পারছে না, সেটা সে যখন দেখে এবং দেখে সেটা সমন্বয় করে পরবর্তী ধাপে সেটা সে নতুন ভাবে একটা স্টেপের মধ্যে সে যদি হচ্ছে তার এই নতুন জ্ঞানটাকে যুক্ত করে নেয় এবং যুক্ত করে নিয়ে সে যদি সফল হয়, অর্থাৎ নতুন ভাবে হাঁটার যে যোগ্যতা সেটা সে অর্জন করতে পারে, এই হাঁটার সঙ্গে সে যদি অভিযোজিত হয়ে যেতে পারে, তাহলে এই পুরো প্রক্রিয়ার যে তিনটি পর্যায় সহযোজন, আত্তীকরণ এবং অভিযোজন, তাহলে আমরা বলতে পারি এটি তার সম্পন্ন হয়ে গেছে। আমরা দেখব যে এর মধ্যে একটি ধারাবাহিকতা আছে। প্রথমে আমরা সহযোজন খেয়াল করি, তারপর আত্তীকরণ ঘটে আমাদের, এবং এর ফলে পুরো প্রক্রিয়াটি যেটি হয় যে আমরা নতুন জ্ঞানের সঙ্গে অভিযোজিত হয়ে উঠি, অর্থাৎ শিশুর বা শিক্ষার্থীর অভিযোজন ঘটে। এক্ষেত্রে আমরা একটু আগেই একটি অভিধার কথা বলেছি, সেটির নাম হচ্ছে স্কিমা। স্কিমা এটি পিয়াজের যে থিওরি আছে কিংবা অন্যান্য বিভিন্ন জায়গায় আমরা এটি দেখব। তো আমরা এটি সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে নিই। স্কিমা আসলে কি? স্কিমা হলো মানসিক কাঠামো। এক কথায় আমরা এটিকে বলতে পারি মানসিক কাঠামো। তো কেমন মানসিক কাঠামো? যা জ্ঞান অর্জন এবং জ্ঞান সংগঠনের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ আমি যে জ্ঞান অর্জন করছি এবং নতুন জ্ঞান যে এর সঙ্গে যুক্ত করছি, এর সঙ্গে এই স্কিমা নামক অভিধাটি খুবই যুক্ত। তো জ্ঞান বিকাশের জন্য এই স্কিমার বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা একটু আগেও শুনলাম যে জ্ঞান বিকাশের ক্ষেত্রে নতুন স্কিমা এবং পুরনো স্কিমার মধ্যে একটা যোগসাজশ সম্পন্ন হয়। আমরা একটু দেখি, শিশু তার অনুভূতি, অঙ্গ সঞ্চালন ও তার পারিবেশিক অভিজ্ঞতার সমন্বয়ে একটি একটি করে স্কিমা গড়ে তোলে। অর্থাৎ তার যে এই যে মানসিক কাঠামো, সেটি তার অনুভূতি, অঙ্গ সঞ্চালন এবং তার প্রত্যক্ষ যে পরিবেশ আছে কিংবা তার প্রতিবেশ আছে কিংবা তার যে আশেপাশের যে তার অভিজ্ঞতার সমাবেশ আছে, তার মাধ্যমে সে একটি করে স্কিমা গড়ে তোলে। অতএব জ্ঞান হলো ক্রমবর্ধিষ্ণু স্কিমার সমষ্টি।
আমরা এটি বলতে পারি যে একটি স্কিমার সঙ্গে আরেকটি স্কিমা যুক্ত হয়ে জ্ঞান যেভাবে একটু একটু করে বড় হতে থাকে, ঠিক একইভাবে এই জ্ঞানকে আমরা টার্মিনালাইজ করতে পারি স্কিমার সমষ্টি হিসাবে, যেটি নিয়ত বেড়ে চলছে। একেবারে ছোট শিশুদের স্কিমার সংখ্যা থাকে কম, খুব স্বাভাবিক। তারপর যতই সে বড় হতে থাকে তার স্কিমাও বাড়তে থাকে, অর্থাৎ তার অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তার স্কিমার পরিমাণ বাড়তে থাকে। রঁ পিয়াজে শিশুর জ্ঞান বিকাশের স্তরকে 4 ভাগে ভাগ করেছেন। এর প্রথম স্তরটিকে বলা হচ্ছে সেন্সরি মোটর কিংবা ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, বা আমরা সংবেদ সঞ্চালনমূলক স্তরও বলতে পারি। এর সময়সীমা হচ্ছে 2 বছর পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 2 বছর পর্যন্ত। তারপরের যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে প্রি অপারেশনাল, বা বাংলায় একে আমরা প্রাক প্রায়োগিক কাল কিংবা প্রাক সক্রিয়তার স্তর বলতে পারি। এটি 2 থেকে 7 বছর পর্যন্ত বিস্তৃত। পরবর্তী যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে প্রাক ধারণার কাল, বা কংক্রিট অপারেশনাল, দুঃখিত, প্রি অপারেশনাল যে স্টেজ আছে সেখানেই আমাদের এই প্রাক ধারণার কালটি প্রথম স্তর হিসাবে আছে। দ্বিতীয় স্তরটি আমরা একটু পরেই দেখব। আমাদের প্রি অপারেশনাল স্টেজের মধ্যে 2 থেকে 7 বছরের মধ্যে প্রথম যে ধাপটি সেটি হচ্ছে 2 থেকে 5 বছর। এই সময়টিকে বলা হচ্ছে প্রাক ধারণার কাল। এবং এর পরবর্তী যে স্টেপটি আছে, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজের পরবর্তী যে স্টেজটি আছে সেটি হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ কিংবা বাস্তব প্রায়োগিক কাল বা মুক্ত সক্রিয়তার স্তর। এটি বিস্তৃত 7 থেকে 11 বছর পর্যন্ত। এবং সর্বশেষ অর্থাৎ 4 নম্বর যে ভাগটি আছে সেটি হচ্ছে ফর্মাল অপারেশনাল বা রীতিবদ্ধ প্রায়োগিক কাল, কিংবা একে আমরা যৌক্তিক সক্রিয়তার স্তরও বলতে পারি। এই স্তরটি 11 থেকে 16 বছর বয়স পর্যন্ত বিস্তৃত, কিংবা অনেক ক্ষেত্রে আমরা 11 থেকে 15 বছর বা 15+ বছর পর্যন্ত বিস্তৃত বলে এটিকে ধরে নিতে পারি। প্রথম যে স্তরটি আছে অর্থাৎ সেন্সরি মোটর কিংবা ইন্দ্রিয় পেশির সমন্বয় কাল কিংবা সংবেদ সঞ্চালনমূলক স্তর, আপনারা দেখবেন যে এই স্তরটির পিছনে একটি স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ এটি খুবই ইম্পর্ট্যান্ট। 0 থেকে 2 বছর পর্যন্ত আমরা এই স্তরটির সময়সীমা বলে একটা সিদ্ধান্তে এসেছি। তো এর মধ্যে কিছু ভাগ আছে। এই যে সেন্সরি মোটর স্টেজ, এর মধ্যে বেশ কিছু ভাগ আছে। আমরা এগুলো একটু একটু সময়সীমা অনুযায়ী ভাগ করে দেখি। প্রথমে আছে 0 থেকে 1 মাস। এই সময় শিশুর প্রতিবর্ত বা রিফ্লেক্স কাজ করে। একইভাবে 2 থেকে 4 মাসেও তাই রিফ্লেক্স গুলোই কাজ করে তার। 4 থেকে 8 মাস বয়স যখন তার হয় তখন তার মানসিক পরিবর্তন হয়। 8 থেকে 12 মাসের মধ্যে তার শারীরিক এবং মানসিক দক্ষতার বিকাশ হয়। 12 থেকে 18 মাসের মধ্যে তার শেখার যে প্রবণতা থাকে সেই প্রবণতাগুলো বাড়তে থাকে। 18 থেকে 24 মাসের মধ্যে তার বুদ্ধিবৃত্তিক ক্ষমতার বিকাশ হয়, অর্থাৎ 24 মাস বা 2 বছরে এই স্টেজটি সম্পন্ন হয়। ইন্দ্রিয় পেশির সমন্বয় কালের ক্ষেত্রে আরো যদি আমরা বলি, এটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আপনারা দেখে নেবেন, এখানে স্টার মার্ক করা আছে। এটি শিশুর জ্ঞান বিকাশের প্রথম স্তর। এই স্তরের বিস্তৃতি হচ্ছে জন্ম থেকে 2 বছর, এটা আমরা আগেই দেখেছি, অর্থাৎ ভাষা বিকাশের পূর্ব পর্যন্ত। আমরা দেখি যে 2 বছরের পর থেকেই শিশু ভাষা শিখতে শুরু করে। খুব স্বাভাবিকভাবেই 2.5 বছর কিংবা 3 বছরে তার ভাষা শেখা হয়ে যায়। তো এর আগের অংশটি হচ্ছে ইন্দ্রিয় পেশির সমন্বয় কাল। এই স্তরে শিশুর বিকাশ হয় সংবেদন এবং অঙ্গ সঞ্চালনের মাধ্যমে। শিশু জন্মের সময় কিছু প্রতিবর্ত ক্ষমতা বা রিফ্লেক্স নিয়ে জন্মগ্রহণ করে, যেমন হাত পা নাড়াচাড়া করা, মায়ের দুধ চুষে খাওয়া, আঁকড়ে ধরা ইত্যাদি। এসব ক্ষমতা বারবার ব্যবহারের মাধ্যমে সে প্রাথমিক জ্ঞানীয় দক্ষতা অর্জন করে। এ স্তরে শিশুরা লক্ষ্যমুখী আচরণ করতে শিখে, অর্থাৎ আমার যা লক্ষ্য সেই অনুযায়ী আমি আচরণ করতে শিখব। এ স্তরে ইন্দ্রিয় গ্রাহ্য বিভিন্ন উপাত্তকে তার অঙ্গ সঞ্চালনের সাথে সমন্বিত করতে পারে। পরবর্তী যে স্টেজটি আছে প্রি অপারেশনাল বা প্রাক প্রায়োগিক কাল, কিংবা একে আমরা প্রাক সক্রিয়তার স্তরও বলতে পারি। 2 থেকে 7 বছর এর সময়সীমা। আমরা আগেই দেখেছি যে প্রাক ধারণার কাল এর প্রথম স্তর। এটি বিস্তৃত হচ্ছে 2 থেকে 5 বছর পর্যন্ত। এর মধ্যে শিশু ভাষা শেখে। এবং এর যে দ্বিতীয় স্তরটি অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজের যে দ্বিতীয় স্তর, সেটিকে বলা হচ্ছে উপলব্ধির কাল। এর সময়সীমা হচ্ছে 5 থেকে 7 বছর। এ সময় শিশুরা আত্মকেন্দ্রিক হয় এবং এর শেষ দিকে সামাজিক যোগাযোগে তারা অভ্যস্ত হয়ে ওঠে। আমরা যদি দেখি প্রাক প্রায়োগিক কাল অর্থাৎ 2 থেকে 7 বছর, এটিও একটি গুরুত্বপূর্ণ টপিক।
এ স্তরের বিস্তৃতি 2 বছর বয়স থেকে 7 বছর বয়স পর্যন্ত। এ পর্যায়ের প্রথম দিকে শিশুরা আত্মকেন্দ্রিক বা ইগোসেন্ট্রিক হয়, কোনো কিছু অন্যের অবস্থান থেকে চিন্তা করতে পারে না, সবকিছু নিজের অবস্থান থেকে চিন্তা করে। যেমন আমার মা, আমার জামা। আমার মনে আছে আমার বেশ ছোট বয়সে আমি একবার আমার মায়ের শাড়িতে একজন হাত দিয়েছিল বলে কান্নাকাটি করেছিলাম। উনি সম্পর্কে আমার চাচি ছিলেন। তো উনি পরবর্তীতে আমি বড় হওয়ার পর বারবার এই ঘটনাটি বলেছেন। তো যখন আমি পিয়াজের থিওরি পড়তে গেলাম তখন দেখলাম যে আমার এই আচরণটি ছিল খুবই স্বাভাবিক। দ্বিতীয় পর্যায়ে শিশুর মধ্যে, অর্থাৎ আমরা যে দ্বিতীয় পর্যায়টি দেখলাম, উপলব্ধির কাল 5 থেকে 7 বছর, এই সময়ে এই সময়ে শিশুর মধ্যে গুণগত পরিবর্তন হয়। তখন সে বস্তুর নিত্যতা সম্পর্কে ধারণা লাভ করে। এই কনসেপ্টটিও খুবই গুরুত্বপূর্ণ। নিত্যতা সম্পর্কে ধারণা লাভ করার যে বয়স, এটি তার আহ, এই যে আমরা দেখছি প্রি অপারেশনাল স্টেজের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ উপলব্ধির কালের সময় সে অর্জন করে। এই স্তরে বস্তুর পরিমাণ ঠিক রেখে আকারগত পরিবর্তন করলে শিশুরা বেশ সমস্যায় পড়ে। যেমন, দুটি গ্লাসে রাখা সমপরিমাণ পানি থেকে যদি একটি গ্লাসের পানি সরু গ্লাসে ঢালা হয়, তবে এটিতে পানির উচ্চতা বৃদ্ধি পাবে, খুব স্বাভাবিক। কিন্তু উভয় গ্লাসে পানির পরিমাণের কোনো তারতম্য হবে না। এই পরীক্ষণটি একটি 4 থেকে 5 বছরের শিশুর সম্মুখে, অর্থাৎ এই যে দ্বিতীয় পর্যায়ে যারা আছে সেই সমস্ত শিশুর সম্মুখে সম্পাদন করলেও সে পানির উচ্চতা দেখে সরু গ্লাসে বেশি পানি আছে বলে উত্তর দেবে। সে দেখবে শুধু উচ্চতা। সরু গ্লাসে যদি আমি সমপরিমাণ পানি ঢালি তাহলে তার উচ্চতা বেশি থাকবে, অর্থাৎ পাত্রটিতে যে পানির উচ্চতা থাকবে সেটি বেশ উপরের দিকে থাকবে। তো এটা দেখে সে ভাববে যে ওই পাত্রে পানি বেশি আছে। কিন্তু 6 থেকে 7 বছরের শিশুরা সাধারণত এই ভুল করে, খুব স্বাভাবিক। অর্থাৎ প্রাক প্রায়োগিক কালের শেষ দিকে বস্তুর পরিমাণের ধারণা বিকাশ লাভ করে। এই ধারণাকে বলেন নিত্যতার ধারণা বা কনসেপ্ট অফ কনজারভেশন। পরবর্তী যে স্টেপ আছে সেটা হচ্ছে বাস্তব প্রায়োগিক কাল। এটি 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত বিস্তৃত। এ স্তরে শিশুর মধ্যে যৌক্তিক চিন্তার বিকাশ ঘটে। তারা বস্তুর পরিমাণগত সমস্যা নিয়ে আর বিব্রত হয় না। আগেরবার যে তারা যে হিসাবটি করত যে একই পরিমাণ পানিকে আমরা দুইটি ভিন্ন আকৃতির গ্লাসে সেট করার কারণে তারা ভাবতো যে যে গ্লাসটি সরু সেটিতে বেশি পরিমাণ পানি আছে, তাদের এই ধারণাটা এখানে পরিবর্তন হয়। এ পর্যায়ে শিশুরা শ্রেণীবিন্যাস করতে পারে। কোন স্থানে যদি 10 রকমের আকার ও রঙের বস্তু এলোমেলো অবস্থায় থাকে, এ স্তরের যে কোনো শিশু তার মধ্য থেকে একই শ্রেণীর বস্তুগুলো পৃথক করতে পারে। আমরা জানি এই ধরনের শ্রেণীকরণকে প্রাথমিক পর্যায়ে শ্রেণীকরণ বা ফার্স্ট অর্ডার ক্লাসিফিকেশন বলা হয়। অর্থাৎ আপনি এক জায়গায় যদি বিভিন্ন আকার বা বিভিন্ন রং বা বিভিন্ন বৈশিষ্ট্যের আহ, জিনিসপত্র রাখেন এবং তাকে বলেন যে বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে আলাদা আলাদা করতে, তাহলে তারা আলাদা করতে পারবে। এ পর্যায়ে শিশুদের মধ্যে যৌক্তিক চিন্তার বিকাশ ঘটলেও তারা সেই যৌক্তিক চিন্তা থেকে কোনো রকম অনুসিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। যেমন আমরা কি রকম দেখি, লোহা ও কাঠের মধ্যে কোনটি ভারী বা হালকা তা তারা বলতে পারবে। আবার লোহা কেন পানিতে ডোবে এবং কাঠ কেন পানিতে ভাসে তাও বলতে পারবে। যেহেতু লোহা ভারী তাই ডোবে, ও কাঠ হালকা তাই ভাসে। কিন্তু লোহার তৈরি জাহাজ কেন পানিতে ভাসে তা বলতে পারবে না। এখানে তাদের একটু যৌক্তিক চিন্তার কিছুটা ঘাটতি থাকে। লোহার জাহাজ পানিতে ভাসার যে কারণ সেটি বলতে হলে তাকে অবশ্যই অনুসিদ্ধান্ত গ্রহণ করার যোগ্যতা অর্জন করতে হবে, যেটা এই মুহূর্তে তার ঘাটতি থেকে যায়। রীতিবদ্ধ প্রায়োগিক কাল 11 থেকে 15 বছর, এটিও খুব ইম্পর্ট্যান্ট। এই টপিকটির পিছনে দেখেন স্টার দেওয়া আছে। এ পর্যায়ে শিশুরা প্রাথমিক শ্রেণীকরণের ঊর্ধ্বে দ্বিতীয় পর্যায়ের শ্রেণীকরণ করতে পারে, অর্থাৎ সেকেন্ড অর্ডার যে ক্লাসিফিকেশন আছে সেটা তারা করতে পারে। যেমন, বস্তুর মধ্যে সাধারণ মিল ছাড়াও যদি তাদের মধ্যে আনুপাতিক কোনো মিল থাকে তাহলে সেগুলোর মধ্যেও সম্পর্ক স্থাপন করতে পারে। এ সময়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনগুলো সাধিত হয় তা হলো সমস্যা সমাধানের জন্য সব রকম সম্ভাব্য উপায় পর্যালোচনা করার ক্ষমতা লাভ, অনুসিদ্ধান্তমূলক ধারণা গড়ে তুলতে সক্ষম হওয়া এবং অধিক হারে বিমূর্ত নীতিগুলো বিবেচনা করার যোগ্যতা অর্জন। অর্থাৎ আমরা দেখি যে এর আগের ধাপে তারা কোনো সিদ্ধান্ত যে নিতে পারতো না সেটি এই ধাপে কিন্তু কেটে যায় এবং অধিকারে তারা বিমূর্ত নীতিগুলো বিবেচনা করার যোগ্যতা অর্জন করে। শিক্ষাক্ষেত্রে আমরা পিয়াজের মতবাদকে কিভাবে গুরুত্ব মানে
দিয়ে ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে পিয়াজের জ্ঞান বিকাশ মতবাদ থেকে জানা যায় শিশুর বয়সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বৌদ্ধিক দক্ষতা বিকাশ হয়। যেমন ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, যেটি আমরা আগে দেখে আসলাম, সেই স্তরের শেষের দিকে শিশুরা প্রতীক ব্যবহার করতে পারে। প্রাক-প্রায়োগিক কাল, এই স্তরের শিশুরা বস্তুর নিত্যতার ধারণা তারা অর্জন করে ফেলে অলরেডি। বাস্তব প্রায়োগিক কালে শিশুরা প্রাথমিক পর্যায়ে শ্রেণীকরণ করতে পারে এবং রীতিবদ্ধ প্রায়োগিক কালে তারা অনুসিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যারা শিক্ষাক্রম তৈরি করেন এটা তাদের জন্য জানা খুবই জরুরি। কারণ আমরা যখনই আমাদের শিক্ষাক্রম ডিজাইন করব, তখন শিশুর এই যে বয়স অনুযায়ী তার সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্ট কিংবা তার জ্ঞানের যে বিকাশ, এটিকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। যদি আমরা খুব ছোট ক্লাসে খুব কঠিন বা তার পক্ষে অসম্ভব কোনো বিষয় দিয়ে দেই, তাহলে দেখা যাবে যে শিশুরা সেটিতে মজা তো পাবেই না, উপরন্তু তারা এই বিষয়টিকে খুবই কঠিন এবং খুবই বিরক্তিকর এবং খুবই বর্জনীয় জিনিস হিসেবে মনে করবে। সুতরাং আমরা যে শ্রেণীতে অথবা যে বয়ঃক্রমের জন্য তার যে জিনিস প্রয়োজনীয় বা প্রযোজ্য, সেটাই আমরা শিক্ষাক্রমে যেন স্থাপন করতে পারি, সেই জন্য এই পিয়াজের যে থিওরিটা আছে, জ্ঞান বিকাশ মতবাদ, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এর ভিত্তিতে ঠিক করতে হবে কোন শ্রেণীতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ কোন বিষয় তার ওই বয়স অনুযায়ী প্রযোজ্য সেটি আমরা ঠিক করব এবং বিষয়গুলোর কতটুকু অংশ অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ কোনো বিষয়ের খুবই মানে একদমই প্রাথমিক বিষয়গুলো আমি অন্তর্ভুক্ত করব কিনা তার চেয়ে খুব হায়ার অর্ডারের যে বিষয়গুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করব, সেটা নির্ধারণ করতে হবে তার বয়ঃক্রম অনুযায়ী। শিশুকে কোনো বিষয়ে ধারণা দেবার পূর্বে খেয়াল রাখতে হবে ওই ধারণা গ্রহণ করার জন্য শিশুটির যে স্তরে থাকা দরকার শিশুটি সে স্তরে রয়েছে কিনা। অর্থাৎ এই যে আমরা 4 ভাগে ভাগ করলাম, সেই 4 ভাগের যে স্তরে সে আছে তার চেয়ে উপরের কিংবা নিচের স্তরে দেওয়াটা ঠিক হবে না। নিচের স্তরেরটা সে অলরেডি জেনে এসেছে, উপরের স্তরেরটা তার জানার বা গ্রহণ করার যে ক্ষমতা সেটা এখনো হয়তো হয়ে সারেনি। এই জন্য আমরা স্তর ভিত্তিক তার শিক্ষা প্রদানের যে বিষয়টি সেটি আমরা ডিজাইন করব। শিশুর চিন্তা ক্রম উন্নতির ধারায় বিকশিত হয়। শিশু পরিবেশ থেকে যে অভিজ্ঞতা অর্জন করে তা তার জ্ঞান বিকাশের সহায়তা করে। আমাদের পরিবেশের সাথে সংশ্লিষ্ট বিষয়কে পাঠ্যপুস্তকে রাখতে হবে। যেহেতু আমাদের এই শিক্ষা অনেকাংশেই অভিজ্ঞতা প্রসূত, সেই জন্য আমাদের যে আশেপাশের পরিবেশ সেটাকে আমাদের পাঠ্যপুস্তকের সঙ্গে সংশ্লিষ্ট রাখতে হবে। এতে শিক্ষার্থীদের বুঝতে সহজ হবে। অর্থাৎ তারা প্রাত্যহিক জীবন থেকে যদি উদাহরণ পায় বা কোনো মিল খুঁজে পায়, তাহলে তাদের এই যে বোঝা, তাদের বোধগম্যতার স্তরটা বাড়বে। ব্রুনারের বৌদ্ধিক বিকাশ তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। বিকাশের বিভিন্ন স্তরে মানুষ বিভিন্ন উপায়ে অর্জিত উপাত্ত বা তথ্য উপস্থাপন করে। অর্থাৎ এই যে বয়স বা এই যে তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট যেটি ধারাবাহিকভাবে হয়ে আসে, আমরা একটু আগেও যেটি দেখলাম, সেখান থেকে আমরা বলতে পারি যে এই যে ধাপে ধাপে মানুষ ক্রমান্বয়ে আস্তে আস্তে তার একটা পরিবর্তন হচ্ছে বা উন্নয়ন হচ্ছে, তো ঠিক একইভাবে তার বিভিন্ন আহ, যে অর্জিত উপাত্ত বা তথ্য সেগুলো সে বিভিন্নভাবে সে উপস্থাপন করতে পারবে। জেরম ব্রুনারের মতে জ্ঞান বিকাশে পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্রুনার জ্ঞান বিকাশকে 3টি স্তরে বিভক্ত করেছেন। এগুলো হলো সক্রিয় পর্যায় বা ইনঅ্যাক্টিভ মোড, দুঃখিত, চিত্ররূপ বা মূর্ত পর্যায়, আইকনিক মোড, এবং সাংকেতিক পর্যায় বা সিম্বলিক মোড। আমরা এই 3টি মোডকেই দেখব। আমরা একটু নামগুলোর সঙ্গে আরেকবার পরিচিত হই। সক্রিয়, চিত্ররূপ এবং সাংকেতিক, এই নামগুলোর মধ্যেই একটা রহস্য লুকিয়ে আছে, আমরা একটু পরেই সেটা দেখব। সক্রিয় পর্যায়, এ স্তরে শিশু বস্তুকে ধরে বা নাড়াচাড়া করে তার সম্পর্কে ধারণা লাভের চেষ্টা করে। যেমন শিশু বল স্পর্শ করে বুঝতে পারে বল হচ্ছে গোলাকৃতি। আবার গরম কোনো বস্তুকে স্পর্শ করে শিশু গরম সম্পর্কে ধারণা লাভ করে এবং পরবর্তীতে গরম বস্তুকে স্পর্শ করা থেকে বিরত থাকে। এ পর্যায়ের সাথে পিয়াজের ইন্দ্রিয় পেশিজ সমন্বয়কাল স্তরের মিল আছে। অর্থাৎ প্রথম যে স্তরটি পিয়াজের থিওরির, সেটির সঙ্গে এই সক্রিয় পর্যায়ে মিল আছে। এখানে আমরা কি দেখি? একজন শিশু বা শিক্ষার্থী সরাসরি তার ইন্দ্রিয় ব্যবহার করে একটা অভিজ্ঞতা অর্জন করছে এবং সেই অভিজ্ঞতার ফলে সে একটি
শিক্ষা বা একটি তথ্য গ্রহণ করছে বা অর্জন করছে। আমরা দেখি যে যদি সে বল স্পর্শ করে সে তার যে আকার, সেই আকারটা সম্পর্কে একটা ধারণা পাচ্ছে। আবার কোনো বস্তু যেটি গরম করা আছে বা ঠান্ডা করা আছে সেটিকে স্পর্শ করলে তার এই যে তাপীয় পরিস্থিতি সেটি সে বুঝতে পারছে, এবং যদি সেটা তার জন্য ভালো না হয় সেটি সে গ্রহণ করবে না। অর্থাৎ অতিরিক্ত গরম বস্তু সে পরবর্তীতে আর স্পর্শ করতে চাইবে না। আমরা দ্বিতীয় পর্যায়ে যাই, চিত্ররূপ বা মূর্ত পর্যায়। এ পর্যায়ে শিশুরা বস্তুর চিত্র নিজের স্মৃতিপটে ধারণ করতে পারে। শিশু এ পর্যায়ে শুধু বস্তুর বাহ্যিক অবয়ব বা কাঠামোর উপর ভিত্তি করে চিত্র প্রণয়ন করে। শিশুর পক্ষে রূপক বা কাল্পনিক সত্তার উপর ভিত্তি করে চিত্র প্রণয়ন করা সম্ভব হয় না। এই জায়গায় আমরা একটু খেয়াল করি, আমরা যা আমাদের সরাসরি অভিজ্ঞতা দিয়ে আমরা যা বুঝতে পারলাম, সেখান থেকে এই পর্যায়ে শিশু বাহ্যিক অবয়ব বা কাঠামোর উপর ভিত্তি করে চিত্র প্রণয়ন করে। অর্থাৎ সে তাকে একটা ডেপিকটেশন বা চিত্রের মাধ্যমে সে উপস্থাপন করছে। কোনো একটা অভিজ্ঞতা বা কোনো সে যা শিখেছে সেটাকে সে উপস্থাপন করছে চিত্রের মাধ্যমে। শিশুর পক্ষে রূপক বা কাল্পনিক সত্তার উপর ভিত্তি করে চিত্র প্রণয়ন করা এক্ষেত্রে সম্ভব হয় না। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট যে জিনিসগুলো আছে সেই অ্যাবস্ট্রাক্ট জিনিসকে ধরে সে এখানে চিত্র প্রণয়ন করতে পারে না। এটা পরবর্তী পর্যায়ে পারে, আমরা পরে দেখব। তবে সে প্রথম যে স্তরটা গেছে আমরা এটাকে বলতে পারি একদমই আহ বাস্তব পর্যায়, এটাকে আমরা বলতে পারি মূর্ত পর্যায়, এবং তার পরবর্তী যে স্তরটা আছে সেটাকে আমরা বলতে পারি একদমই বিমূর্ত পর্যায়। আমরা দেখি ব্রুনারের এ স্তরের সাথে পিয়াজের প্রাক প্রায়োগিক কাল স্তরের মিল রয়েছে। অর্থাৎ প্রাক প্রায়োগিক কাল মানে যে স্তরটির কথা র পিয়াজে তার জ্ঞান বিকাশবাদে বলেছিলেন, সেখানকার সঙ্গে এই পর্যায়ের শিশু অর্থাৎ চিত্ররূপ বা মূর্ত পর্যায়ের শিশুর মিল আছে। সাংকেতিক পর্যায়, এ পর্যায়ে শিশু প্রতীকের সাহায্যে বিভিন্ন বিষয় উপস্থাপন করতে পারে। বস্তুর নাম দিয়ে সংকেত হিসাবে ওই বস্তুকে প্রকাশ করতে পারে। এ পর্যায়ে শিশু যে কোনো বস্তুর অনুপস্থিতিতেই তা নিয়ে ভাবতে বা কল্পনায় পরীক্ষা নিরীক্ষা করতে পারে। এ পর্যায়ে আসলে শিশুর জ্ঞানীয় বিকাশ পরিপূর্ণতা পায়। অর্থাৎ আমরা একটু আগে যেটি দেখলাম যে একদমই বাস্তব পর্যায়ে শিশু যখন শিখছে, তারপর দেখলাম অর্ধবাস্তব পর্যায়ে সে চিত্র দিয়ে সে তাকে উপস্থাপন করতে পারছে, এবং এই পর্যায়ে সে একদমই বিমূর্ত পর্যায়ে, অর্থাৎ সে কোনো বস্তুর অনুপস্থিতিতে কিংবা তাকে ভেবে ভেবে কিংবা তাকে নিয়ে কল্পনা করে সে একটা বস্তুর কিন্তু উপস্থাপন করতে পারছে। তো এটাই হচ্ছে শিক্ষার্থীর বা শিশুর ক্ষেত্রে জ্ঞানীয় বিকাশের পরিপূর্ণ যে পর্যায় জ্ঞান বিকাশের ক্ষেত্রে। তো আমরা এই ব্রুনারের ৩টি পর্যায় দেখলাম। ৩টি পর্যায়ের উপর ভিত্তি করে আমরা যে জিনিসটি দেখতে পারি, আমাদের স্পাইরাল কারিকুলাম বা সর্পিলাকার শিক্ষাক্রম কিভাবে আমরা প্রণয়ন করি, এটি শিক্ষাক্ষেত্রে ব্রুনারের যে থিওরি আছে বা ব্রুনারের যে তত্ত্ব আছে সেটির একদমই প্রায়োগিক প্রকাশ। আমরা দেখি এখানে যে চিত্রটি দেখানো আছে, এখানে আমরা ডিফিকাল্টি লেভেল দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে আমাদের একটু যদি আমরা দেখি, এই যে আমাদের ডিফিকাল্টি লেভেলটা উপরের দিকে তীর দেওয়া, অর্থাৎ আমরা উপরের দিকে যতই যেতে থাকবো ততই আমাদের ডিফিকাল্টি লেভেলটা বাড়তে থাকবে। তো আমরা নিচের দিকে দেখি কি, এখানে নিউ কন্টেন্ট একটা কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি। নিউ কন্টেন্ট এখানে আছে, মানে নতুন একটা কন্টেন্ট যেটা আমরা নিলাম সেটাকে আমরা পরবর্তীতে কি করব, স্পাইরাল আকারে রিভিশন করব, আবারও দেখব, আবারও পড়বো, আবারও শুনবো, বা আবারও এক্সপেরিয়েন্স করব, এবং ফাইনালি এটা করতে 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 আমরা মাস্টারি বা এটা একবারে পরিপূর্ণ দক্ষতার লেভেলে যাব। এখানে একটি মজার বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা বৃত্তাকার আকারে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা ঘুরে ঘুরে কিন্তু এক পর্যায়ে আসতে পারে। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আমি এই যে স্পাইরাল যে ফিতা বা যে জিনিসটাই চিন্তা করি না কেন, এটার এই পয়েন্টটাতে আমি আছি, ঠিক এক্স্যাক্টলি এর উপরের এই পয়েন্টটাও কিন্তু এটার উপরেই সমাপতিত হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই দুইটার হাইট কিন্তু এক না। অর্থাৎ এই জায়গায় যদি আমি খেয়াল করি, ডিফিকাল্টি লেভেল কিন্তু এক না। অর্থাৎ আমি যেটি বুঝাতে চাচ্ছি, ধরেন আমি একই টপিক নিয়ে কাজ করতে পারি, এটি ম্যাথ বা অন্যান্য সায়েন্টিফিক যে কোনো ব্যাপারেও হতে পারে। আমি একই জিনিস নিয়ে কাজ করতে পারি। ধরেন
আহ, বিজ্ঞানের ক্ষেত্রে আমি একই কনসেপ্ট নিয়ে কাজ করলাম। প্রথমে আমি একটু খুব সহজ একটা বিষয় এবং অল্প বিস্তৃত বিষয়ের মধ্যে তাকে সীমাবদ্ধ করে ফেললাম। ঠিক পরবর্তী ক্লাসে সেই একই বিষয়টাকে আমি আরো বিস্তৃত ভাবে করলাম। অর্থাৎ এক্ষেত্রে দেখেন যে বিষয় দুটো কিন্তু একই হচ্ছে, কিন্তু তাদের যে ব্যাপ্তি সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, এখানে আমরা দেখতে পারবো যে স্পাইরাল কারিকুলামের কিছু বৈশিষ্ট্যের কথা বলা আছে। এটা আমরা একটু একটু এক্সপ্লোর করলে আমার মনে হয় যে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি কি থাকে, প্রথমেই আছে হচ্ছে, আমরা যদি উপর থেকে শুরু করি তাহলে রিইনফোর্সমেন্ট। এখানে দেখেন একটা জিনিস রিভিশন দিচ্ছি আমরা, সেটাকে বারবার করার মাধ্যমে মাস্টারি পর্যায়ে চলে যাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু রিইনফোর্সমেন্ট বারবার কাজ করছে। পজিটিভ রিইনফোর্সমেন্টই অবশ্যই হবে, সেটার মাধ্যমে আমরা কিন্তু একই জিনিস বারবার করার একটা অনুপ্রেরণা লাভ করছি এবং পরবর্তীতে আমরা সেটাতে একদমই দক্ষতার সর্বোচ্চ পর্যায়ে চলে যাচ্ছি। দ্বিতীয় মানে ডান দিকে আমরা দেখি কি আছে, মুভ ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। এটা আমরা আগে স্পাইরাল কারিকুলামের একদম নিচের দিকে দেখলাম, যেটা যে ডিফিকাল্টি লেভেল সেখানে ছিল একদম কম, অর্থাৎ সেটি ছিল একদম সিম্পল একটা কন্টেন্ট। তারপর আস্তে আস্তে উপরের দিকে গেছে, কমপ্লেক্স হয়েছে, হয়তো আরো মানে বিস্তৃত হবে এবং আরো সেটি জটিল আকার ধারণ করবে। আমরা আস্তে আস্তে সহজ থেকে জটিলের দিকে এক্ষেত্রে যাই। তারপর দেখেন তার নিচে কি আছে, ইন্টিগ্রেশন। আমরা একটার সঙ্গে আরেকটার যে আহ, সম্পর্ক সেটা রেখে সামনের দিকে এগিয়ে চলি, অর্থাৎ আমরা প্রত্যেকটার সঙ্গেই একটা সাযুজ্য বা একটা সঙ্গতি রেখে সামনের দিকে এগিয়ে যাই। প্রত্যেকটি টপিক আস্তে আস্তে বিস্তৃত হওয়া শুরু করে। তারপর আমরা কি দেখবো, একদম নিচে কি আছে, কন্টিনিউইটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এই দুইটা জিনিস থাকতেই হবে, কন্টিনিউইটি থাকতেই হবে, কারণ প্রতিটা জিনিস এটার মধ্যে একটা ভার্টিক্যাল সম্পর্ক থাকবে। আমি যতই উপরের দিকে উঠছি বা এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাচ্ছি কিংবা তারপরের ক্লাসে যাচ্ছি, এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটি সম্পর্ক থাকবে। আর ফ্লেক্সিবিলিটি, এটা অবশ্যই ফ্লেক্সিবল হবে, যেন যিনি শিক্ষার্থী বা যিনি শিশু সে খুব সহজেই বা তার মতো করে বুঝতে পারে। তারপর দেখেন বাম পাশে কি আছে, লজিক্যাল সিকোয়েন্স। এটার মধ্যে অবশ্যই একটা যৌক্তিক ধারাবাহিকতা থাকবে। যদি যৌক্তিক ধারাবাহিকতা না থাকে তাহলে এটি আসলে একটা বিচ্ছিন্ন এবং একটু কি বলবো, খাপছাড়া বিষয় হিসেবে এটা আবির্ভূত হবে, যেটা শিক্ষার্থীর কিংবা শিশুর নেওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। তার উপরে কি আছে, হায়ার লেভেল অবজেক্টিভস। আমরা আস্তে আস্তে হায়ার লেভেল অবজেক্টিভস এর দিকে যাই। আমরা প্রথমে খুব একটা ছোট অবজেক্টিভস বা ছোট লক্ষ্য নিয়ে কাজ করি, তারপর আস্তে আস্তে এটাকে আমরা বিস্তৃত করি এবং আলটিমেটলি আমরা একটা বড় উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে থাকি। স্পাইরাল কারিকুলামের বেশ কিছু সুবিধা রয়েছে। আমরা প্রথমেই যদি দেখি, স্পাইরাল কারিকুলামের মাধ্যমে একই জিনিস আমরা বিস্তারিতভাবে শেখা শুরু করি, যার ফলে বোঝার যে গভীরতা আছে, অর্থাৎ একজন শিক্ষার্থীর যে বোধগম্যতার স্তর, সেটি খুবই চমৎকারভাবে বাড়তে থাকে। অর্থাৎ তার যে কোনো টপিক নিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে সেই বিষয়টি বিস্তারিত শোনা এবং পড়ার মাধ্যমে সে সেটাকে আরো বেশি সাবলীলভাবে বোধগম্য হয় তার। এটি টেকসই শিখনকে অনুপ্রাণিত করে। অর্থাৎ একটি বিষয় যখন আমরা শিখছি, তখন যখন এটিকে হচ্ছে বিভিন্ন দিকে বিস্তৃত করার মাধ্যমে আমরা শিখবো, তখন এটার বোঝার গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শিখনটাও টেকসই হবে। অর্থাৎ এই শিখনটি আমাদের মধ্যে অপেক্ষাকৃত স্থায়ী হবে। এই স্থায়ী শিখনটা আমাদের মধ্যে যেহেতু থেকে যাবে, যার ফলে আমরা সহজেই আমাদের জীবন ঘনিষ্ঠ ব্যাপারগুলোতে এটিকে কাজে লাগাতে পারবো। আরো একটি ব্যাপার হচ্ছে আত্মবিশ্বাস। স্পাইরাল কারিকুলামের মাধ্যমে আমরা যে শিখনটা শিখছি বা যে শিখনটা শিক্ষার্থীদের হয়, সেই শিখনে তাদের আত্মবিশ্বাসটা অন্যান্য ব্যাপারের তুলনায় বা অন্যান্য পদ্ধতির তুলনায় কিছুটা বেশি থাকে। কেন বেশি থাকে, তার কারণ তারা প্রত্যেকটি বিষয় বা প্রত্যেকটি টপিকের গভীরে যেতে পারে। সেটা তারা শিখনটাও তাদের টেকসই হয় এবং আলটিমেটলি তাদের এই যে শিখন টেকসই হচ্ছে, এর উপর ভিত্তি করে তাদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। অর্থাৎ পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় এটি যখন উপস্থাপন করে, তখন অন্যান্য পদ্ধতির তুলনায় এই পদ্ধতিতে শেখার কারণে তাদের আত্মবিশ্বাসের লেভেলটা কিছুটা উঁচুতে অবস্থান করে। নতুন জ্ঞানের সাথে পুরনো জ্ঞানের সংযোগ হয়। আমরা আগেও দেখেছি যে আমাদের যে পুরনো জ্ঞান বা আমাদের যে স্কিমাটা আগে থেকে থাকে, সেই স্কিমার সঙ্গে নতুন স্কিমা যুক্ত হয়ে আমাদের জ্ঞান বিশ্বটা বড় হচ্ছে আস্তে আস্তে। তো স্পাইরাল কারিকুলামে এই জিনিসটি আরো ভালো করে হয়, কারণ একই টপিকের বিস্তারিত বিষয় কিংবা আরো গভীর বিষয় যখন আমরা
পূর্ববর্তী লেসনে বা পূর্ববর্তী ক্লাসে যখন আমরা শিখে আসি, সেটা পুরনো জ্ঞান এবং নতুন জ্ঞানের একটা সমন্বয় সাধন হয়, যার ফলে আমরা দেখতে পারি যে নতুন জ্ঞানের অংশটুকু পুরনো জ্ঞানের সঙ্গে বিলীন হয়ে একটি বড় জ্ঞান বিশ্ব তৈরি করে। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা, আমরা যে শিক্ষা নিয়ে এবার কথা বলবো সেটি হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা বা ইনসাইটফুল লার্নিং। আমরা স্ক্রিনে যার নাম দেখতে পাচ্ছি, উলফগ্যাং কোহলার, অলরেডি তাকে নিয়ে আমরা কথা বলেছি। গত যে ক্লাসটি ছিল সেই ক্লাসটিতে আমরা আলোচনা করেছি কোহলারের সেই বিখ্যাত পরীক্ষা নিয়ে। এখানেও ব্যতিক্রম না, কোহলারের পরীক্ষা থেকেই আমরা শুরু করব। কোহলার যে তত্ত্বের সঙ্গে তার সামঞ্জস্য বা যে তত্ত্ব নিয়ে তিনি কাজ করেছেন, সেই তত্ত্বটির নাম হচ্ছে গেস্টাল্ট থিওরি। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, গেস্টাল্ট থিওরির যে বিজ্ঞানী যারা আছেন বা মনোবিজ্ঞানী যারা আছেন, তারা মনে করেন শিখন সমগ্রভাবে ঘটে, শিখন খুব খণ্ড খণ্ড অংশে ঘটে না। তো এক্ষেত্রে আমরা দেখি কি আছে। সবচেয়ে জনপ্রিয় পরীক্ষা করেছিলেন কোহলার। আমরা দেখেছি যে টেনেরিফ দ্বীপে উনি একটি শিম্পাঞ্জি নিয়ে গবেষণা করেন। সেই শিম্পাঞ্জিটির নাম ছিল সুলতান। শিম্পাঞ্জির উপর গবেষণায় দেখা যায় প্রাণী হঠাৎ করেই সমস্যার সমাধান খুঁজে পায়, যেমন লাঠি জোড়া দিয়ে কলা নামানো। আমাদের কি সেই বিখ্যাত পরীক্ষাটার কথা মনে আছে? আমি আর একটু মনে করিয়ে দিই। কোহলার যে কাজটি করলেন, উনি একটি খাঁচায় একটা শিম্পাঞ্জিকে বেঁধে রাখলেন বা আটকে রাখলেন। খাঁচার থেকে কিছু দূরে কলা রাখলেন। কলা শিম্পাঞ্জির খুবই প্রিয়, এবং সেই কলা ধরার জন্য খাঁচার ভেতর কিছু বাঁশের টুকরা উনি রাখলেন বা কাঠের টুকরা রাখলেন। তো সেটিকে সেটিকে দিয়ে সেই কলা আনা একটু অসম্ভব, কারণ বাঁশের টুকরোগুলোর বা লাঠির টুকরোগুলোর যে দৈর্ঘ্য ছিল, সেই দৈর্ঘ্য দিয়ে মানে আলাদা আলাদা ভাবে কলা পর্যন্ত পৌঁছানো পসিবল না। তো পরবর্তীতে উনি যেটি দেখলেন, শিম্পাঞ্জি চুপ হয়ে কিছু চিন্তা ভাবনা করছে এবং হুট করে তার মাথায় বুদ্ধি খেলে যায়। সে খণ্ডাংশগুলো জোড়া দিয়ে একটি লাঠি তৈরি করে এবং সেই লাঠি দিয়ে খুব সহজেই সে কলার নাগাল পায় এবং সেখান থেকে কলা এনে সে খায়। এ থেকে বোঝা যায় শিক্ষা কেবল ট্রায়াল অ্যান্ড এরর নয়, বরং হঠাৎ বোধগম্যতা থেকেও শেখা সম্ভব। অর্থাৎ আমরা যেটি আগে দেখেছিলাম পাভলভের পরীক্ষণে, কিংবা থর্নডাইকের পরীক্ষণে, কিংবা স্কিনারের পরীক্ষণে, যে একটি স্টিমুলাসের ফলে বিভিন্ন ধরনের রেসপন্স করতে 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 কিছু ভুল রেসপন্স হয়, সেগুলো বাদ যায় এবং যেটি ঠিক হয় সেটি গ্রহণ করে আমরা দেখছিলাম যে বিড়াল, কুকুর এবং ইঁদুর তারা শিখছে। ঠিক একইভাবে তারা বলেছে যে এভাবেই মানুষের শিক্ষা পদ্ধতিটাও এগিয়ে যায়। তো এখানে আমরা দেখি গেস্টাল্ট থিওরি মোতাবেক আমরা দেখি যে শিক্ষা কেবল ট্রায়াল অ্যান্ড এরর নয়, বরং হঠাৎ করে মনের মধ্যে একটা হুট করে সমাধান চলে আসে, যেটা আমাদের অন্তর্দৃষ্টি জারিত হয়ে আমাদের একটা নতুন আলোর পথ দেখায়, যার ফলে আমরা সেই সমস্যাটির সমাধান খুব সহজেই করতে পারি। তো এভাবেও যে শেখা সম্ভব, সেটাই দেখিয়েছেন কোহলার তার বিখ্যাত শিম্পাঞ্জির পরীক্ষার মাধ্যমে। ম্যাক্স ওয়েরদিমার, ওয়ার্দিমার সম্পর্কে যেটি বলা যায় যে গেস্টাল্ট মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা তিনি। অর্থাৎ প্রথম যে তত্ত্ব বা প্রথম যে এটি নিয়ে জোরে সোরে কথাবার্তা, এটা উনি শুরু করেছিলেন। উনি প্রোডাক্টিভ থিঙ্কিং বা সৃজনশীল চিন্তার উপর জোর দিয়েছিলেন। এই যে আমরা বিভিন্ন সমস্যার ক্ষেত্রে সমাধান কি হবে সেটা চিন্তা করি, এবং সেক্ষেত্রে আমাদের আসল সমস্যার সমাধানের যে আহ সমাধানটি বা যে পদ্ধতিটি আমরা বের করি খুঁজে, সেটি আসলে আমাদের প্রোডাক্টিভ থিঙ্কিং এর ফলাফল। আমরা সৃজনশীল চিন্তা করি, বিভিন্ন চিন্তার ফলে আমাদের আলটিমেট যে সমাধানটি সেটি বের হয়ে আসে। শিক্ষার মূল হলো বিষয়গুলোকে অংশ নয়, সমগ্র হিসেবে দেখা। আমরা গেস্টাল্ট থিওরির যে মনোবিজ্ঞানীরা আছেন, তাদের কথা যতবারই আলোচনা করব ততবারই এই জিনিসটা বারবার উঠে আসবে যে অংশ নয়, সমগ্র। তারা শিখনকে সমগ্র হিসেবেই দেখেছেন। আমরা যদি একটু উদাহরণ দেই তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। গণিতে, অর্থাৎ গণিতে মানে গণিত কারিকুলামে শুধুই সূত্র মুখস্থ না করে বরং পুরো সমস্যার কাঠামো বুঝে সমাধান করা। আমরা বুঝতে পারি যে গণিতের যে গাণিতিক সমস্যা আমরা পাই,
সেই সমস্যাকে আমরা সূত্র মুখস্থ না করে যদি হচ্ছে পুরো সমস্যার কাঠামো নিয়ে চিন্তা করে বুঝে আমাদের অন্তর্দৃষ্টির মাধ্যমে আস্তে আস্তে সমাধান করি, সেই সমাধানটা করা কিন্তু আমাদের এইভাবে যে শিখনটা হবে সেটি কিন্তু অবশ্যই গেস্টাল্ট মতবাদীদের সমর্থন করবে। আমরা যদি আরো একজনের কথা দেখি, কার্ট কফকা। উনি যেটি করেছেন, আমরা যে দুইজনের কথা আগে বললাম, অর্থাৎ আমাদের কোহলার, যিনি সফলভাবে একটি জনপ্রিয় পরীক্ষা করেছিলেন গেস্টাল্ট থিওরির জন্য যেটি ইতিবাচক, এবং ওয়ার্দিমার, যিনি আসলে এই যে গেস্টাল্ট স্কুল বা গেস্টাল্ট মনোবিজ্ঞানীদের যে দল, সেটির আসলে প্রথম দিককার প্রথম সারির লোক। তারা যে কাজগুলো করেছিলেন, কফকা সেটির আসলে প্রয়োগ, সেটির প্রয়োগ ক্লাসরুমে বা শিক্ষণের ক্ষেত্রে কেমন ভাবে হবে সেই বিষয়টাতে জোর দিয়েছেন। উনি যেটি বলেছেন, শিশুদের শেখার প্রক্রিয়ায় পরিবেশ ও প্রেক্ষাপট খুব গুরুত্বপূর্ণ। আমরা খুব স্বাভাবিকভাবে আজকের দিনেও দেখতে পারি, শেখার ক্ষেত্রে বা শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি শিখন পরিবেশ এবং শেখার যে প্রেক্ষাপট সেটি ঠিক মতো শিক্ষার্থীদের কাছে উপস্থাপন না করতে পারি, তাহলে দেখা যাবে যে যে শেখা, সেই শেখার গভীরতা কিংবা টেকসই হওয়ার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে। যার ফলে শিখন পরিবেশটা আমাদের আগে তৈরি করতে হবে। একটা চমৎকার ইতিবাচক শিখন পরিবেশে একটি শিখনের প্রেক্ষাপট থাকা অবস্থায় শিশুরা চমৎকারভাবে শিখতে পারবে। এরপর কি আছে? শিশুরা সমগ্র অবস্থা বুঝে শিক্ষা গ্রহণ করে, খণ্ডিত তথ্য দিয়ে নয়। একটু আগেও এটি আমি বলেছি যে শিশুরা সমগ্র অবস্থা বা এই সমগ্রতার কথা গেস্টাল্টবাদী যে মনোবিজ্ঞানী আছে তাদের কথা বলতে গেলে বারবার এই কথা চলে আসবে। তারা এটি বিশ্বাস করে যে খণ্ডিত তথ্য দিয়ে নয়, বরং সমগ্র অবস্থা বুঝে শিক্ষা গ্রহণ করাই মূলত শিখন প্রক্রিয়া, এইভাবেই এগিয়ে যায়। অসুবেলের অর্থপূর্ণ শিখন তত্ত্ব বা মিনিংফুল লার্নিং থিওরি। ডেভিড অসুবেলের মতে অর্থপূর্ণ শিখন তখনই হয় যখন শিক্ষার্থী নতুন তথ্যকে তার পূর্বার্জিত অভিজ্ঞতার সাথে যুক্ত করতে পারে। অর্থাৎ আমরা একজন শিক্ষার্থী কিংবা একজন শিশুর যে স্কিমা থাকে, সেই স্কিমার সঙ্গে নতুন যে তথ্য বা নতুন যে জ্ঞান সে যা পায় অভিজ্ঞতার মাধ্যমে, সেটি সংযুক্ত হয়। শিক্ষার্থী যখন নতুন তথ্য স্থায়ী স্মৃতিতে অবস্থিত একটি স্কিমার সাথে যুক্ত করতে সক্ষম হয়, তখনই অর্থপূর্ণ শিখন হয়ে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আগে স্কিমাটা গুরুত্বপূর্ণ, সেই স্কিমার সঙ্গে নতুন জ্ঞান বা নতুন স্কিমা যুক্ত হয়ে একটি শিখন হবে যেটি মূলত অর্থপূর্ণ হবে, কোনো অনর্থক শিক্ষা হবে না। যদি শিখন পরিস্থিতিতে শিক্ষার্থী এ কাজে ব্যর্থ হয়, তাহলে অর্থপূর্ণ শিখন হবে না। যেটি একটু আগে আমি বললাম যে এই শিখনটাতে অবশ্যই এই যে স্কিমার সঙ্গে স্কিমা যুক্ত হয়ে কিংবা জ্ঞানের সঙ্গে পূর্ব জ্ঞানের সঙ্গে জ্ঞান যুক্ত হয়ে একটি অর্থপূর্ণ শিখন হবে, না হলে এটি অর্থপূর্ণ হবে না। সেক্ষেত্রে শিখন হবে অর্থহীন এবং যান্ত্রিক। আমরা দেখেছি যে আচরণবাদী যে মনোবিজ্ঞানীরা ছিলেন তারা যান্ত্রিক শিক্ষার কথা বলেছেন, তবে এক্ষেত্রে আমরা অর্থহীন এবং যান্ত্রিক শিক্ষাকে একটু সরিয়ে রাখবো, কারণ মিনিংফুল লার্নিং হতে গেলে আমাদের অবশ্যই অর্থপূর্ণ শিখন হতে হবে। অসুবেলের মতে অর্থপূর্ণ শিখনে নিচের 3টি শর্ত পূরণ হওয়া আবশ্যক। কি কি শর্ত? আমরা দেখি 1 নম্বরে আছে, শিক্ষার্থীকে অর্থপূর্ণ বিষয়বস্তুর সম্মুখীন করতে হবে। অর্থাৎ তার যে কন্টেন্টটি কিংবা তার কারিকুলাম যে ডিজাইন করা হবে সেখানে অবশ্যই কন্টেন্টগুলো অর্থপূর্ণ হতে হবে। অনর্থক কোনো বিষয় দিয়ে শিশুকে মানে ব্যতিব্যস্ত রাখা বা শিশুকে হচ্ছে অনর্থক কোনো কিছুর ব্যাপারে তাকে জোর জবরদস্তি করা, এটি এখানে করা যাবে না। ওই অভিজ্ঞতাকে সংযুক্ত করার জন্য শিক্ষার্থীর বৌদ্ধিক সংগঠনের প্রয়োজনীয় ধারণা বা স্কিমা থাকা বাঞ্ছনীয়। অর্থাৎ যে অভিজ্ঞতাকে আমি সংযুক্ত করব সেই অভিজ্ঞতার সঙ্গে রিলেটেড বা সেই অভিজ্ঞতার সঙ্গে মানে সম্পর্কযুক্ত একটি স্কিমা তার আগে থেকেই থাকা বাঞ্ছনীয়। কারণ বৌদ্ধিক সংগঠনের নতুন অভিজ্ঞতাকে যুক্ত করার মতো স্কিমা যদি না থাকে, তাহলে প্রকৃত শিখন সম্ভব নয়। অর্থপূর্ণ শিখনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত। অর্থপূর্ণ শিখনের উপযোগী শিক্ষার্থীর মানসিক অবস্থা থাকতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আমরা শিখন পরিবেশের কথা বলি, একই সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর যে মানসিক অবস্থা সেটি শিখনের জন্য উপযোগী থাকতে হবে। যদি তার মানসিক অবস্থা শিখনের জন্য উপযোগী না হয়, তাহলে তার শিখন অর্থপূর্ণ তো হবেই না, শিখনটি ঠিকমতো হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অর্থাৎ শিক্ষার্থীর মানসিক অবস্থা ইতিবাচক থাকতে হবে, এবং যার ফলে এই ইতিবাচক মানসিক অবস্থার উপর দাঁড়িয়ে অর্থপূর্ণ শিখন সম্ভব হবে। এটি ৩ নম্বর শর্ত। শিশু কিশোরের শারীরিক চাহিদা। চাহিদা নিয়ে কথা বলতে গেলে অবধারিতভাবে আমরা যে জিনিসটি উল্লেখ করি সেটি হচ্ছে আব্রাহাম মাসলোর চাহিদা সোপান। আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি, আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের একটি পিরামিডাল শেপে চাহিদার একটি ঊর্ধ্বক্রম সাজানো আছে। আমরা যত উপরের দিকে যাব তত আমাদের চাহিদার ঊর্ধ্বক্রম এখানে দেখানো হয়েছে। প্রথমেই একদম নিচে বা একদম বেজ যে অংশটুকু, সেই অংশটুকু আমরা কি দেখতে পাই, এখানে কি আছে? প্রথমটি আছে ফুড, খাদ্য, তারপর আছে পানি, ওয়াটার, তারপর এয়ার, বাতাস, রেস্ট, বিশ্রাম। তার কিছু উপরেই আছে সিকিউরিটি, নিরাপত্তা, স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি তার থাকতে হবে। এই সবগুলো মিলে যে চাহিদাটা গঠিত হয় সেটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস, অর্থাৎ তার শারীরবৃত্তিক যে চাহিদা, সেই চাহিদাগুলো হচ্ছে এগুলো। তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা আমরা নর্মালি যেগুলোকে বলি, সেগুলোর সঙ্গে সঙ্গে তার সিকিউরিটি, স্ট্যাবিলিটি এগুলো থাকতে হবে। কিন্তু কথা হলো যে শুধু এগুলো থাকলেই কি মানুষ ঠিকভাবে বাঁচে? আমরা একটু দেখি উপরের দিকে কি আছে। উপরের দিকে আছে লাভ, বিলঙ্গিং, এবং তার উপরে আছে স্টিম বা সেলফ স্টিম। এগুলো হচ্ছে তার সাইকোলজিক্যাল নিডস, অর্থাৎ তার মানসিক যে চাহিদা সেগুলো হচ্ছে এগুলো। আমরা বেঁচে থাকতে গেলে ভালোবাসা চাই, স্নেহ চাই, অন্যের কাছে আমাদের এই যে গোষ্ঠীবদ্ধতা সেখানে আমরা বিলং করতে চাই, আমাদের সেলফ স্টিম, নিজস্বতা আমরা বিল্ড আপ করতে চাই, আমাদেরকে অন্যরা যেন হচ্ছে একটা এন্টিটি হিসাবে মূল্যায়ন করে সেটি আমরা চাই। তো এই সমস্ত সাইকোলজিক্যাল নিডস আমাদের লাগে। এবং এই পিরামিডের সর্বোচ্চ উপরের পর্যায়ে আছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটি হচ্ছে সবচেয়ে টপ পয়েন্ট, এবং এটি হলে বলা যায় যে সেলফ ফুলফিলমেন্ট হয়ে গেছে। এবং সেলফ ফুলফিলমেন্ট হওয়ার জন্যই এটি সর্বশেষ এবং সর্বোচ্চ চাহিদা। আমরা এখানে একটু খেয়াল করব, আমরা বলছি যে মানুষের চাহিদার কথা, কিন্তু একজন শিশু কিংবা কিশোর তারাও কিন্তু পূর্ণাঙ্গ মানুষ। আমরা অনেক সময় ভুলবশত তাদেরকে বয়সের কারণে মনে করি যে তারা যেহেতু বয়সে ছোট সুতরাং তারা পূর্ণবয়স্ক না, এবং পূর্ণবয়স্ক মানুষের যে চাহিদাগুলো থাকে সেগুলো হয়তো তাদের থাকবে না। কিন্তু এটি আমাদের একটি ভুল চিন্তা। তারা আমাদের মতোই একটা স্বাধীন সত্তা, যার ফলে তাদেরও আমাদের মতোই যে চাহিদাগুলো আমাদের আছে সেই চাহিদাগুলো তাদেরও থাকে। তো এই চাহিদা অনুযায়ী তাদের মূলত শারীরবৃত্তিক এবং মানসিক যে চাহিদাগুলো থাকে সেগুলো আমরা একটু দেখি। শিশু কিশোরের শারীরিক চাহিদা। মানুষ বেঁচে থাকার মৌলিক এবং জৈবিক প্রয়োজন হলো এই শারীরিক চাহিদা। মাস্লোর চাহিদা সোপান অনুযায়ী এগুলো ভিত্তিভূমি হিসেবে অবস্থিত, অর্থাৎ সবচেয়ে নিচের দিকে অবস্থিত। এখানে কি কি লাগে আমরা একটু খেয়াল করি। ১ নম্বরেই আছে পুষ্টিকর খাদ্য। দ্রুত বেড়ে ওঠা শরীরের জন্য পর্যাপ্ত প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল ও ফ্যাট প্রয়োজন। সুষম খাদ্য হাড়, মাংসপেশি ও মস্তিষ্কের গঠনের জন্য অত্যাবশ্যক। খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে মানুষকে বেঁচে থাকতে গেলে খাদ্য এটি একটি প্রধান নিয়ামক, এটি ছাড়া সে বেঁচে থাকতে পারবে না। যার ফলে খাদ্য শুধু খাদ্য হলেই হবে না, খাদ্যকে হতে হবে পুষ্টিকর। খাদ্য যদি পুষ্টিকর না হয় তাহলে আমাদের দেহের যে চাহিদা সেটি পুরোপুরিভাবে মিটবে না। এজন্য প্রথম চাহিদা হিসাবেই আমরা এখানে পুষ্টিকর খাদ্যকে দেখতে পাচ্ছি। পরবর্তীতে যেটি আছে সেটি হলো পর্যাপ্ত পানি। শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য পানি প্রয়োজনীয়। অর্থাৎ এই যে শরীরের যে ভারসাম্য, আমাদের আমাদের যে শারীরবৃত্তীয় কার্যক্রম, আমাদের বিপাক, আমাদের এই যে কি বলে খাবার গ্রহণ থেকে শুরু করে রেচন পর্যন্ত, এই সব পর্যায়ের জন্যই পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এবং আমাদের দেহের
বিশাল একটি অংশ জুড়ে রয়েছে পানি। তো এই ভারসাম্য শরীরের, যেটি বজায় না থাকলে আমরা হয়তো অসুস্থ হয়ে যাব কিংবা মারাও যেতে পারি, সেই ভারসাম্য বজায় রাখার জন্য পর্যাপ্ত পানি আমাদের প্রয়োজন। এরপরে রয়েছে পর্যাপ্ত ঘুম। শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ, স্মৃতি ও শক্তি ফিরে পেতে ঘুম গুরুত্বপূর্ণ। এটি আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারি। দিন শেষে আমাদের ক্লান্ত শরীর নিয়ে আমরা যখন ঘুমোতে যাই, তখন পরদিন একটা চনমনে ভাব সৃষ্টি করে উঠে আবার কাজে লাগতে যাওয়া, এজন্য কিন্তু ঘুমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঘুম যদি ঠিক মতো না হয়, আমরা পরের দিন ঠিক মতো পরিশ্রম করতে পারবো না, এবং এমনকি এটাও হতে পারে যে আমরা পরবর্তীতে কোনো কাজই করতে পারবো না। এজন্য পর্যাপ্ত ঘুম আমাদের চাহিদার মধ্যে অন্যতম। শিশু কিশোরের ক্ষেত্রেও একই জিনিস। আমরা দেখবো এখানে নবজাতকদের প্রায় 16 থেকে 18 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়, এবং টিনেজারদের 8 থেকে 10 ঘন্টা ঘুম দরকার। নবজাতকরা যারা একদমই নিউবর্ন বেবি, তারা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ তাদের সে সময়ে ঘুমটা খুবই জরুরি। দিনের বেশিরভাগ সময় তারা ঘুমিয়ে থাকলে তাদের মস্তিষ্কের গঠন থেকে শুরু করে শারীরবৃত্তীয় যে কার্যক্রমগুলো, সেগুলো সঠিকভাবে হতে কোনো ধরনের অসুবিধা হবে না। অপরদিকে টিনেজার, অর্থাৎ 13 থেকে 19 বছর বয়স যাদের, তাদের দৈনিক 8 থেকে 10 ঘন্টা ঘুম দরকার। আমরা দেখা যায় যে অনেক সময়ই ঘুমের আমাদের ব্যাঘাত ঘটে। 8 থেকে 10 ঘন্টা ঘুম আমাদের নিশ্চিত করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যগত জায়গায় কিন্তু এটা একটি বিশাল ঝুঁকির কারণ হতে পারে। তো আমরা এই জিনিসটা খেয়াল করে দেখব যে পর্যাপ্ত ঘুম আমাদের শিশু এবং কিশোরদের শারীরিক চাহিদার অন্যতম একটি চাহিদা। নিরাপদ বাসস্থান। ঝড় বৃষ্টি, গরম ঠান্ডা থেকে সুরক্ষা দেয় এমন একটি নিরাপদ বাসস্থান প্রয়োজন। এটি আমরা খুব সহজেই বুঝতে পারি। আমরা যদি আমাদের খাদ্যর অভাব পূরণ করতে পারি, তাহলে আমাদের একটি বাসস্থান অতীব প্রয়োজনীয় হয়ে পড়ে। কারণ এই মুহূর্তে আমরা যাযাবর মানুষ না, আমাদের কোনো না কোনো জায়গায় থেকে আমাদের জীবন ধারণ করতে হয়। তো যার ফলে আমাদের এমন একটি নিরাপদ জায়গা দরকার, যেখানে আমরা ঝড় বৃষ্টি বা অন্যান্য যে অসুবিধাজনক বিষয় আছে, সেগুলো থেকে, মানে দূরে থেকে, সুরক্ষিত থেকে আমরা বাঁচতে পারবো। কিংবা গরম বা ঠান্ডা ঋতুর যে পরিবর্তন হয়, সেই ঋতু পরিবর্তন থেকে নিজেদেরকে আমরা সেভ করে আমরা একটা নাতিশীতোষ্ণ অবস্থায় থেকে আমাদের কার্যক্রমগুলো পরিচালিত করতে পারবো। তো এই নিরাপদ বাসস্থান যদি না থাকে, এটি মানুষের জন্য একটি মানসিক অসুবিধাও তৈরি করে। যার বাসস্থান নেই, সে মানসিক ভাবেও স্থির হতে পারে না সহজে। আমরা পরের পয়েন্টে যাই। উষ্ণ পোশাক। পরিবেশের সাথে শরীরের তাপীয় সাম্যাবস্থা নিশ্চিত করতে এবং সুরক্ষা দিতে পোশাক প্রয়োজন। আমরা দেখব সভ্যতার একদম শুরুর দিকে পোশাকের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, এবং মানুষ যখন বনে জঙ্গলে থাকতো বর্বর যুগে, কিংবা আহ, যখন তারা হচ্ছে সভ্যতারও আগে, সেই সময়েও তারা পোশাক বা পোশাকের মতো একটি আহ, একটি জিনিস গায়ে জড়িয়ে তারা জীবন ধারণ করত। তো এটি মানুষের শরীরের তাপীয় সাম্যাবস্থা, অর্থাৎ যদি গরম লাগে তাহলে গরমের ক্ষেত্রে এটি যেন বাতাস ঢুকতে দেয় ভিতরে, এবং যদি শীত লাগে তাহলে যেন ঠান্ডা না ঢুকতে দেয়, সেরকম ভাবে পোশাক আমরা ঋতু অনুযায়ী চেঞ্জ করি। আবার আরো একটি বিষয় হচ্ছে সুরক্ষা। আমাদের চামড়ায় যেন সরাসরি কোনো আঘাত বা কোনো ঘষা কিংবা কোনো ধরনের অসুবিধা না তৈরি হয়, সেই জন্য কিন্তু পোশাক আমাদের সুরক্ষা দেয়। তো এই জন্য পোশাক, এবং সেটি হচ্ছে ঋতু অনুযায়ী পোশাক, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা সেবা। রোগ প্রতিরোধ, টিকা এবং চিকিৎসার জন্য সময় মতো চিকিৎসা সেবা প্রয়োজন। বিশ্রাম ও ব্যায়াম। শরীরের পেশি, হাড় ও রক্ত সংবহন তন্ত্রের সুস্থ বিকাশের জন্য শারীরিক ব্যায়াম ও বিশ্রাম জরুরি। আধুনিক কালেও আমরা দেখি বর্তমানে জিম করা কিংবা ইয়োগা করার গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা প্রথমে সুস্থ থাকবো, অর্থাৎ আমাদের কোনো রোগ শোক হবে না, এবং রোগ শোক না হলেও যে আমরা খুব অলস ভাবে দিন কাটাবো, বিষয়টি এমন নয়। আমরা বিশ্রাম করব এবং ব্যায়াম নিব, এ দুটি আমাদের সমান্তরালে চলবে। কাজ শেষে আমরা পর্যাপ্ত বিশ্রাম নেব, ঘুমাবো, কিংবা অন্যান্য বিশ্রামের যে ফর্মগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করব, এবং শরীরের জন্য আমরা ব্যায়াম, এটি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেটি আমরা চালু রাখবো। একইভাবে শিশু এবং কিশোরদের জন্য বলাই বাহুল্য যে এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ চাহিদা।
শিশু কিশোরদের মানসিক চাহিদার ক্ষেত্রে যদি আমরা কথা বলি, তাহলে আমরা মাসলোর যে চাহিদা সোপান সেখানেও দেখেছিলাম, এখানে আবার আমরা সেটি নিয়ে কথা বলছি। প্রথমেই আছে ভালোবাসা ও স্নেহ। আমরা শুধু বেঁচে থাকা কিংবা শুধু নিজের জন্য বাঁচি না, আমরা সমাজে বাঁচি। সমাজে বাঁচতে গেলে আমরা কাউকে ভালোবাসি, কারো ভালোবাসা পাই, কাউকে স্নেহ করি, কারো স্নেহ পাই। এভাবেই আমরা আসলে আমাদের যে সত্তা, সেই সত্তাটাকে গুরুত্ববহ করে তুলি। কেউ যদি আমাকে ভালো না বাসে কিংবা স্নেহ না করে, আমি তখন একটা দ্বন্দ্বে পড়ে যাব যে আমার কি আদৌ কোনো প্রয়োজন আছে এখানে। তো যার ফলে ভালোবাসা এবং স্নেহ এটি একটি গুরুত্বপূর্ণ চাহিদা। বিশেষ করে শিশু এবং কিশোররা এটি বড়দের কাছে খুব খুব বেশি করে চায়। হয়তো তারা মুখে বলতে পারে না কিংবা ভাষা দিয়ে তার মনের ভাব একদম অ্যাকুরেটলি বোঝাতে পারে না, কিন্তু তাদের এই চাহিদাটি খুব মারাত্মক, মানে গুরুত্বপূর্ণ একটি চাহিদা। নিরাপত্তা ও সুরক্ষা। আমরা আগেও দেখেছি নিরাপদ বাসস্থান আমাদের প্রয়োজন। এখানে আমাদের নিরাপত্তার যে মানসিক সাপোর্ট বা মানসিক যে চিন্তাটা, আমি নিরাপদ কিংবা আমি সুরক্ষিত, এই চিন্তাটা যেন একজন শিশু কিংবা কিশোর করতে পারে, সেটা সে তার চাহিদার মধ্যে অন্যতম হিসাবে অবস্থান করিয়ে নেয় বা বিরাজমান রাখে। নিরাপত্তা এবং সুরক্ষার যদি মানসিকভাবে এই চিন্তাটা কারো না থাকে, অর্থাৎ কেউ যদি মনে করে সে অনিরাপদ কিংবা অরক্ষিত, তাহলে তার জীবনযাপন অনেকটা খাঁচায় আটকে পড়া ইঁদুরের মতো হবে। সে সবসময় ভাবতে থাকবে যে এই বুঝি তার মৃত্যু হলো। যার ফলে শিশু এবং কিশোরদের জন্য নিরাপত্তা এবং সুরক্ষা এটি একটি গুরুত্বপূর্ণ মানসিক চাহিদা। গোষ্ঠীবদ্ধতা ও গ্রহণযোগ্যতা। আমরা সমাজে বাস করি। সমাজে বাস করতে গিয়ে আমরা এই গোষ্ঠীবদ্ধতা কিংবা টিম ওয়ার্ক করা কিংবা এক জায়গায় একটা লক্ষ্যকে কেন্দ্র করে সবাই মিলে কাজ করা, দায়িত্ব ভাগ করে নেওয়া, এই জিনিসটা আমাদের প্রয়োজনীয়। এবং আমার কাজটুকু আমি করব এবং আমার কাজে অন্য কেউ অসুবিধা তৈরি করবে না, আমি একসঙ্গে একটা দলে কাজ করতে পারবো, এই জিনিসটা শিশু কিশোররাও মানসিকভাবে চায়। গ্রহণযোগ্যতা, তাকে গ্রহণ করতে হবে। একটি সমাজে কিংবা একটি পরিবারে কিংবা আরো ক্ষুদ্র কোনো ইউনিটে যদি তার আহ, বন্ধুর কাছে তার গ্রহণযোগ্যতা না থাকে, তবে সে হীনম্মন্যতায় ভুগবে এবং সেই হীনম্মন্যতা তাকে একটি মানসিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। যার ফলে তার গোষ্ঠীবদ্ধতা এবং গ্রহণযোগ্যতা এই দুটি অন্যতম গুরুত্বপূর্ণ মানসিক চাহিদা হিসেবে দেখা যায়। আত্মসম্মান বোধ ও স্বীকৃতি। আমরা আত্মসম্মান বোধের কথা বলি, মানুষ যখন অনেক কিছু পেয়ে যায় তখন সে এই জিনিসটা খুব বেশি করে ফিল করে যে আমার আত্মসম্মান বোধটা তৈরি হয়েছে, আমি আত্মসম্মান বোধের কারণে এটা করব, আত্মসম্মান বোধের কারণে এটা করব না। একইভাবে তার স্বীকৃতি, তার যে আত্মসম্মান বোধ আছে কিংবা সে যে একজন সম্মানিত লোক বা তার যে একটা নিজস্ব সত্তা আছে, এই স্বীকৃতিটা বাইরের অন্যদের কাছ থেকে আসতে হবে। তো এই দুইটা জিনিস সে চায়। তার নিজের আত্মসম্মান বোধ থাকে, যার ফলে তার একটা নিজস্বতা তৈরি হয় এবং এই নিজস্বতা অন্যরা স্বীকার করবে, এটা সে চায়। শিশু কিশোররাও একইভাবে এই মানসিক চাহিদা তাদেরও আছে। স্বাধীনতা ও স্বায়ত্তশাসন। স্বাধীনতা না থাকলে জীবন ধারণ করা খুবই কষ্টকর হয়ে পড়ে। কারণ যখনই আপনার কোনো ইচ্ছা কিংবা আপনার কোনো ধরনের জীবনযাপনের প্রণালীতে অন্য কেউ এসে সেটাকে নিয়ন্ত্রণ করবে এবং আপনার ইচ্ছার বিরুদ্ধে নিয়ন্ত্রণ করবে বা বিপরীত দিকে নিয়ন্ত্রণ করবে, তখন অবশ্যই আপনার জীবনটা একটি খুবই খারাপ অভিজ্ঞতা হিসেবে আপনার কাছে ধরা দিবে। একইভাবে স্বায়ত্তশাসন, তার নিজের যে কাজ, নিজের দায়িত্বের মধ্যে তার যে দায়িত্ব পূরণ করার যে ব্যাপারগুলো, সেগুলোতে কেউ যদি খুব কড়াভাবে হস্তক্ষেপ করে কিংবা তাকে সরাসরি তার মতো করে কাজ না করতে দেয়, তাহলে তার স্বায়ত্তশাসন ব্যাহত হয়। এবং এই স্বাধীনতা এবং স্বায়ত্তশাসন যদি ব্যাহত হয়, তাহলে তার মানসিক যে স্ট্যাবিলিটিটা থাকে, মানসিক সেই স্ট্যাবিলিটিটা হুমকির মুখে পড়ে। জ্ঞানার্জন ও অনুসন্ধানের সুযোগ। আমরা দেখতে পারি আধুনিক যুগ জ্ঞানের যুগ। অনুসন্ধান আমাদেরকে আধুনিক বানায়, আমাদেরকে এগিয়ে দেয়, উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যায়। তো এই জ্ঞানার্জন এবং অনুসন্ধানের পূর্ণ সুযোগ শিশু এবং কিশোরকে দিতে হবে। তারা অনেক সময় বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন জিনিস খুলে সেটার অন্তর্গত যে মডেল বা নকশা দেখতে চায়। আমরা অনেক সময় তাদেরকে নিরুৎসাহিত করি কিংবা তাদেরকে তিরস্কারও করি, কিন্তু এগুলো আসলে করলে তাদের মানসিক চাহিদাটা কিছুটা স্তিমিত হয়ে পড়ে এবং সেটি তার যে স্বাভাবিক বিকাশ সেটিকে অনেক সময় ব্যাহত করে দেয়। যার ফলে জ্ঞানার্জন এবং অনুসন্ধানের সুযোগ তাকে পূর্ণ মাত্রায় দিতে হবে। খেলাধুলা ও বিনোদন। খেলাধুলার ফলে তার শারীরিক যে বৃদ্ধি সেটির পাশাপাশি তার মানসিক বৃদ্ধিও ঘটে।
সে যখনই খেলাধুলায় ভালো করে তখন তার মানসিক যে শক্তি সেটা অনেকাংশে বেড়ে যায়। বিনোদন একইভাবে তার মনকে চাঙ্গা রাখে। তার একটানা একঘেয়েমি কিংবা তার হাড় ভাঙা যে খাটুনি, সেটি থেকে বিনোদন তাকে একটি অন্য এবং আনন্দময় জায়গায় নিয়ে যায়। এই দুটি বিষয়ই, খেলাধুলা এবং বিনোদন, এই দুটি বিষয়ই তাকে মানসিকভাবে খুবই চনমনে রাখে এবং চাঙ্গা রাখে, যার ফলে সে মানসিক যে চাহিদাগুলো আছে তার, সেগুলো সে পূরণ হয়েছে বলে মনে করে। তো এই সমস্ত মানসিক চাহিদার পর আমরা আসি শিশু এবং কিশোরের বৈশিষ্ট্যে। শিশু আমরা কাকে বলবো? শৈশব যাদের আছে তারাই শিশু। তবে এটি আমরা এখানে সীমাবদ্ধ করেছি 2 থেকে 12 বছর বয়সের মধ্যে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, ইউনিসেফ কিংবা ইউএন কিংবা অন্যান্য যে আন্তর্জাতিক সংগঠন আছে, সেভ দ্য চিলড্রেন, বিভিন্ন সংগঠনের বিভিন্ন হিসেবেই তারা অনেক সময় 18 বছর বয়সে শিশুর যে সময়সীমা মানে শৈশব সেটিকে এনসার্কেল করে। আমরা এখানে 2 থেকে 12 বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে কাউন্ট করব, অর্থাৎ তার পিউবার্টির আগ পর্যন্ত। এ সময়ে তার বৈশিষ্ট্য কি থাকে? তার দ্রুত শারীরিক বৃদ্ধি হয়, উচ্চতা ও ওজন দ্রুত বৃদ্ধি পায়, তার জ্ঞানীয় বিকাশ হয়। পিয়াজের তত্ত্ব অনুযায়ী আমরা যদি দেখি, প্রাক প্রায়োগিক কালে অর্থাৎ 2 থেকে 7 বছর বয়স, যেটা তার শৈশবের মধ্যে অন্তর্গত, সেই সময় সে ভাষা শেখে, সংকেতের অর্থ উদ্ধার করার দক্ষতা হয়, কিন্তু তার চিন্তাটা আত্মকেন্দ্রিক থাকে। এটি আমরা আগেও আলোচনা করেছি। কংক্রিট অপারেশনাল স্টেজে যখন তার বয়স হয় 7 থেকে 11 বছর, সেই সময়ে বাস্তব বিষয় সম্পর্কে যৌক্তিক চিন্তা সংরক্ষণ এবং শ্রেণীকরণের দক্ষতা তার অর্জন হয়। আমরা এগুলো আগেও আলোচনা করেছি। শুধু বয়ঃক্রম অনুযায়ী আমরা শিশুর অংশটুকু আলাদা করছি এবার। অর্থাৎ 2 থেকে 12 বছর বয়সের মধ্যে তার এই বৈশিষ্ট্যগুলো থাকে। কল্পনা প্রবণতা। আমরা দেখি শিশুরা খুব সহজেই সুখী হয়, শিশুরা খুব সহজেই সত্য বলতে পারে, বড় হলে তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক ব্যাপার চিন্তা করে তারা একটি কাজ করে, একটি কথা বলে। কিন্তু শৈশবে তাদের এই জিনিস থাকে না। তারা প্রাণ খোলাভাবে নিজেদের কথা বলতে পারে এবং তারা প্রাণ খোলাভাবে কল্পনা যা করে সেটি তারা বলতেও পারে। অর্থাৎ তাদের এই যে কল্পনা প্রবণতা থাকে, তারা ইচ্ছা করলেই চিন্তা করতে পারে যে সে সুপারম্যানের মতো উড়ে যাচ্ছে। সে চিন্তা করতে পারে যে কার্টুনের কোনো ক্যারেক্টারের মতো সে বিহেভিয়ার করতে পারবে। এই জিনিসগুলো তার থাকে এবং এজন্যই আমরা দেখি যে রূপকথার গল্প কিংবা কার্টুন বা এই যে শিশুতোষ বিষয়গুলো, এই বিষয়গুলোতে কল্পনা প্রবণতার মাত্রা বেশি থাকে, যেটি বড় হয়ে আমাদের হয়তো তত আর ভালো লাগে না। কারণ আমরা ততদিনে ফ্যাক্ট গুলো বুঝতে শুরু করি। ফ্যাক্ট যখনই আমরা বুঝতে শুরু করি তখন আমাদের এই কল্পনা প্রবণতা আস্তে আস্তে কমতে শুরু করে। কিন্তু শিশুর মধ্যে উচ্চমাত্রার কল্পনা প্রবণতা থাকে, যার ফলে সে খুব সহজেই সহজেই আনন্দিত হয়। নৈতিকতার বিকাশ। কোলবার্গের তত্ত্ব অনুযায়ী প্রি কনভেনশনাল লেভেলে নৈতিকতার বিকাশ তাদের ঘটে, কিংবা শিশুদের মধ্যে নৈতিকতার যে ব্যাপারটি সেটি থাকে প্রি কনভেনশনাল লেভেলে। অর্থাৎ তারা যে কোনো কাজ ফলের ভিত্তিতে করে। এটি কিরকম? ধরেন আপনি একটি কাজ করলেন, ধরেন আজকে একজন শিশু সে বাসার গ্লাসটা ভেঙে ফেললো। ভেঙে ফেলার ফলে তাকে হয়তো মৃদু তিরস্কার কিংবা ভার্বাল পানিশমেন্ট কিংবা হয়তো শারীরিক শাস্তিও দেওয়া হতে পারে। যদি হয় তাহলে সে এই কাজটি পরবর্তীতে আর করবে না, বা এই কাজটি করার সময় সে একটা নেতিবাচক বিহেভিয়ার প্রদর্শন করবে। অপরদিকে ধরেন সে স্কুল থেকে এসে জুতা খুলে খুব সুন্দর করে সাজিয়ে দরজার বাইরে রেখে সে ঘরে প্রবেশ করলো। এই কাজটি ভালো কাজ, বা এই কাজটি পরিবার থেকে সমর্থিত কাজ, যার ফলে তাকে একটি বাহবা দেওয়া হলো, হয়তো তাকে সাবাস বলা হলো, তাকে গুড বলা হলো, কিংবা তাকে একটা চকোলেট পুরস্কার দেওয়া হলো। দেওয়ার ফলে সে যেটি করবে, সে ভাববে যে এই কাজটি আমি আরো করব, কারণ এখানে পুরস্কার পাওয়া যায়। তো এই পুরস্কার কিংবা শাস্তি অর্থাৎ ফলাফলের ভিত্তিতে তার যে কোনো কাজ করার প্রবণতা, এটিই হচ্ছে আসলে প্রি কনভেনশনাল লেভেলের নৈতিকতা। সামাজিকীকরণ। পরিবারের পর বন্ধু বান্ধব ও বিদ্যালয়ের সাথে সম্পর্ক বাড়ে, শেয়ার করা বা সহায়তা করার মনোভাব তার তৈরি হয়। আমরা দেখি সে যখন পরিবার থেকে বিদ্যালয়ে যায়, অর্থাৎ একটা ছোট গণ্ডি থেকে বড় গণ্ডিতে সে প্রবেশ করে, যেটি একটি ক্ষুদ্র সমাজ হিসেবেও আমরা কল্পনা করতে পারি বিদ্যালয়কে। সেখানে তার বিভিন্ন ধরনের লোকের সঙ্গে পরিচয় হয়। একদল শিক্ষক থাকেন, বন্ধু বান্ধব থাকেন,
একদল কর্মচারী কর্মকর্তা থাকে। তো সেই জায়গায় তাদের সঙ্গে বিভিন্ন ধরনের সম্পর্ক, বিভিন্ন ধরনের সামাজিক জাল তার তৈরি হয়। এটির মাধ্যমে তার সামাজিকীকরণ বাড়ে। সে কার সঙ্গে কিরকম আচরণ করবে, কার সঙ্গে কেমন ভাবে কথা বলবে, কার সঙ্গে কিভাবে চলবে, এই জিনিসগুলো সে দিনের পর দিন প্র্যাকটিসের মধ্য দিয়ে শিখতে থাকে। শেয়ার করা বা সহায়তা করার মনোভাব তৈরি হয় যেহেতু তারা গণ্ডিবদ্ধভাবে থাকে। আমি বলতে পারি যে একটা ক্লাসে যারা থাকে তারা সবাই সহপাঠী, তার মধ্যে কয়েকজন আবার খুবই ঘনিষ্ঠ বন্ধু থাকে। এই যে একটা ছোট দল কিংবা আরেকটু অপেক্ষাকৃত বড় দল, এই যে দলেই সে থাকুক না কেন, এখানে কিছু না কিছু শেয়ার করতে হয়। কিছু তথ্য হতে পারে, কিছু খাবার হতে পারে, বিভিন্ন জিনিস শেয়ার সে করতে থাকে। একইভাবে যখন একজন বিপদে পড়ে বা একজন যখন সহায়তা চায়, তখন আরেকজন তার সহায়তায় এগিয়ে আসে। এই যে পারস্পরিক মিথস্ক্রিয়া, এই যে পরস্পরের সঙ্গে শেয়ার করা, সহায়তা করা, এই মনোভাবটা তৈরি হয় এবং এই মনোভাবটা সে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকে। কৈশোর, 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত আমরা যে সময়কাল, একে বলছি কৈশোর। এটি বয়সন্ধিকালের পরবর্তী সময়, অর্থাৎ এর একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো বয়সন্ধিকাল বা পিউবার্টি। পিউবার্টির সময় মানুষ নিজেকেই চিনতে পারে না। এটিকে আমরা বলতে পারি দ্বিতীয় জন্ম। কারণ এই সময়ে মানুষ তার নিজের কাছেই অচেনা হয়ে পড়ে এবং তার একটা ট্রানজিশনাল পিরিয়ড পার করে সে অন্য একটা স্তরে চলে যায়। আমরা যেটি দেখব যে আত্মপরিচয়ের সন্ধান সে এখানে পায়। অর্থাৎ এই সময়ে সে তার নিজেকে নতুন করে পরিচিত হয় নিজের সঙ্গে। বিমূর্ত চিন্তা, পিয়াজের ফর্মাল অপারেশনাল স্টেজে তারা প্রবেশ করে এই সময়ে। তারা অনুমিত কাল্পনিক অবস্থা, বিমূর্ত ধারণা, যেমন ন্যায়, স্বাধীনতা ও ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে। অর্থাৎ এই পর্যায়ে তারা বিমূর্ত যে জিনিসগুলো, অ্যাবস্ট্রাক্ট যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সম্পর্কে জানে এবং সেটা প্র্যাকটিস করতে পারে। এগুলো কেমন? যেমন ধরেন, তারা কিছু অনুমিত কাল্পনিক অবস্থা কি হতে পারে সেটা চিন্তা করে তারা বের করতে পারে, ইভেন যদি ওই অবস্থার সরাসরি বাস্তব কোনো উদাহরণ তার কাছে নাও থাকে। বিমূর্ত বিভিন্ন ধারণা আছে, যেমন ন্যায়, স্বাধীনতা। এগুলো আসলে আমরা কাউকে সরাসরি হাতে ধরে বোঝাতে পারি না, বরং এই যে স্বাধীনতার যে কনসেপ্টটা, যে আইডিয়াটা, সেটি তারা বুঝতে শুরু করে এই সময় এসে। এবং ভবিষ্যৎ সম্পর্কে তারা চিন্তা করতে পারে, ভবিষ্যতে কি হবে, কি হতে পারে, সেই জিনিসগুলোর ব্যাপারে তারা চিন্তা করতে পারে। কিশোরের আত্মকেন্দ্রিকতা, কিশোর বয়সে তাদের কিছুটা আত্মকেন্দ্রিকতা থাকে। সেই আত্মকেন্দ্রিকতার বাইরে তারা আস্তে আস্তে বের হওয়া শুরু করে। বন্ধু ও সতীর্থদের প্রভাব, আমরা দেখব যে এই সময়ে পরিবারের চেয়ে হয়তো বন্ধু কিংবা সতীর্থদের দ্বারা তারা বেশি প্রভাবিত হয়। অনেক অভ্যাস, অনেক বদভ্যাস শুরু হয় বন্ধুদের মাধ্যমে বা সতীর্থদের মাধ্যমে। মেজাজের ওঠানামা বা মুড সুইং, তাদের এই যে এই মুহূর্তে তাদের যে মেজাজ থাকছে, পর মুহূর্তেই সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিংবা এমনও হতে পারে যে তার একই কাজের যে রেসপন্স সে একবার ভালোভাবে দিচ্ছে, পরের দিন বা কিছুদিন পর সেই একই কাজ করা হলেও তার সেই ভালো রেসপন্স আর আসছে না। হয়তো সে ওই সময় ঠিক বিপরীত রেসপন্সটা দিয়ে দিচ্ছে। তো এরকম মেজাজের ওঠানামা তাদের খুব বেশি করে, আমরা এটি দেখতে পারি। বিশেষ করে বয়সন্ধিকালে এটি আরো বেশি হয়। স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা, যেহেতু সে নতুন একটি সত্তা হিসেবে নিজেকে আবিষ্কার করে, এই সময় তার স্বাধীনতার আকাঙ্ক্ষা খুব বেড়ে যায়। সে মনেই করে সে অন্যদের মতো, অর্থাৎ বড়দের মতো স্বাধীনভাবে তারা যেভাবে চলাফেরা করে কিংবা অন্যান্য যে কাজগুলো করে, সেটা সেও যেন করতে পারে। সেই জিনিস তার আকাঙ্ক্ষাটা, সেই কাজগুলো করার ক্ষেত্রে আকাঙ্ক্ষাটা খুব বেশি মাত্রায় তৈরি হয়। শারীরিক অবয়ব নিয়ে চিন্তা, যেহেতু পিউবার্টির সময় সেকেন্ডারি সেক্সুয়াল হরমোন প্রবাহিত হয় এবং এর ফলে তাদের শারীরিক পরিবর্তন হয়, যার ফলে মানসিক পরিবর্তন হয়। এই সময়টা তাদের জন্য একটা অবাক বিস্ময়ের সময় আসে। তারা নিজেকেই চিনতে হোঁচট খায়। তাদের দেহ পরিবর্তিত হতে থাকে। তারা দেখে যে বিভিন্ন আনুষঙ্গিক বিষয়বস্তু তাদের শরীরে পরিবর্তন হচ্ছে। এইসব দেখে তারা একটু অবাক হয়, মাঝে মধ্যে ভীতও হয়, সন্ত্রস্ত হয় এবং শারীরিক অবয়ব নিয়ে তারা চিন্তা করতে থাকে। অনেক সময় মানুষ বলতে পারে না, না বলতে পারার ফলে তার নিজের ভিতর গুটিয়ে শুধু এই তার যে শারীরিক পরিবর্তন, এটা নিয়ে চিন্তা করতে থাকে। এই জিনিসগুলো আমাদের একটু আমলে নিতে হবে, কারণ আমরা যখন কিশোরদের কিংবা শিশুদের পড়াতে যাই কিংবা তাদের কারিকুলাম ডিজাইন করতে চাই, তখন এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে।
আমরা বেশ কিছুক্ষণ আলোচনা করলাম। এই আলোচনার ভিত্তিতে আমরা একটু অনুশীলন করব। এবার আমরা কিছু এমসিকিউ অনুশীলন করব। প্রথমেই যে এমসিকিউটি আছে সেটির অনুশীলন আমরা করি। পিয়াজের মতে কোন পর্যায়ে বস্তুর স্থায়িত্ব ধারণার বিকাশ ঘটে? বস্তু যে আছে কিংবা অবজেক্ট পার্মানেন্স, এটার বিকাশ, এই ধারণাটার বিকাশ ঘটে কোন সময়? চারটা অপশন আছে, অর্থাৎ পিয়াজের থিওরির যে চারটা ধাপ, সেই চারটা জিনিস আছে। এই চারটার মধ্যে আসলে কোনটা হতে পারে? আমরা একটু চিন্তা করি। কারেক্ট অ্যান্সার অলরেডি মনে হয় আপনারা জেনে গেছেন, আমি দেখিয়ে দিচ্ছি। সেন্সরি মোটর স্টেজ এর ব্যাখ্যাটা কি? ইন্দ্রিয় চালিত যে পর্যায়ে, অর্থাৎ জন্ম থেকে 2 বছর, সেই সময়ে যখন শিশুরা তাদের ইন্দ্রিয় এবং কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবী সম্পর্কে জানতে শেখে, এই পর্যায়েই একটি গুরুত্বপূর্ণ অর্জন হলো বস্তুর স্থায়িত্ব। এই বোধ যে একটি বস্তু চোখের আড়াল হলেও তাকে দেখা, শোনা বা স্পর্শ করা না গেলেও তা বিরাজ করে, এই বিকাশ ঘটার আগে এটি শিশুর জন্য চোখের আড়াল মানেই হলো অস্তিত্বহীন। মানে এটা যখন সে বুঝতে পারে না, তার আগে সে মনে করে যে আমার চোখের সামনে এটি নেই, তার মানে এটির আসলে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আসলে তো তা না। এই স্টেজে, সেন্সরি মোটর স্টেজে, তারা বুঝতে পারে যে আমার চোখের সামনে না থাকলেও জিনিসটি হয়তো আছে, সে অস্তিত্বশীল। ব্রুনারের শিখন তত্ত্ব নিম্নের কোন পদ্ধতির উপর গুরুত্ব দেয়? আচ্ছা, আমরা একটু চিন্তা করি। এখানকার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিসকভারি লার্নিং। যে চারটি অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটার ব্যাখ্যাটা হচ্ছে জেরম ব্রুনার আবিষ্কারমূলক শিখনের একজন প্রবক্তা ছিলেন, এটি আমরা আগেই জানি। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার্থীদের তথ্যের নিষ্ক্রিয় গ্রহীতার পরিবর্তে সক্রিয়ভাবে ধারণা এবং উপকরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা, প্রশ্ন করা এবং কাজ করতে হবে। সে শুধু নিষ্ক্রিয়ভাবে তথ্যটা নেবে এটা না, সে সক্রিয়ভাবে তার ধারণার প্রয়োগ করবে, উপকরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে, প্রশ্ন করবে প্রয়োজনে, এবং কাজ করবে। এর ফলে তারা নিজেরাই সম্পর্ক এবং নীতিমালা আবিষ্কার করতে পারে। এই প্রক্রিয়া গভীর বোঝাপড়া, সমস্যা সমাধানের দক্ষতা এবং অন্তর্নিহিত অনুপ্রেরণা সৃষ্টি করে। এরপরে আমরা দেখি, হঠাৎ করে আহা মুহূর্ত বা ইউরেকা মোমেন্ট যখন একটি সমস্যার সমাধান নিষ্ক্রিয়তার পরে স্পষ্ট হয়ে ওঠে, তা নিম্নের কোনটির প্রধান বৈশিষ্ট্য? এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে। অপারেন্ট কন্ডিশনিং, যেটি স্কিনারের সঙ্গে জড়িত। ইনসাইটফুল লার্নিং, যেটি আমাদের গেস্টাল্টের সঙ্গে জড়িত। অবজারভেশনাল লার্নিং, যেটি হচ্ছে পর্যবেক্ষণ করে শেখার যে ব্যাপারটি আছে সেটি। এবং ক্লাসিক্যাল কন্ডিশনিং, এটা আমরা পাভলভের মধ্যে দেখেছি। তো এটির সঠিক উত্তরটি হবে ইনসাইটফুল লার্নিং। এটার ব্যাখ্যাটা কি? অন্তর্দৃষ্টিমূলক শিখন, যা গেস্টাল্ট মনোবিজ্ঞানী উলফগ্যাং কোহলার প্রবর্তন করেছিলেন, সমস্যার সমাধানের হঠাৎ উপলব্ধির সাথে জড়িত। আপনি একটা সমস্যা নিয়ে চিন্তা করছেন, হুট করে আপনার মাথায় এই সমাধানটা চলে আসলো। এটা যে আসে, সেটা আসাটাই হচ্ছে একটা ইনসাইট থেকে আসে বা অন্তর্দৃষ্টি থেকে আসে। এটি ধীরে ধীরে প্রচেষ্টা ও ভুলের ফল নয়, এটি গেস্টালবাদীদের কথা, বরং জ্ঞানীয় পুনর্গঠনের মাধ্যমে ঘটে, যখন সমস্যার খণ্ডাংশগুলো মানসিকভাবে মিলে যায়, মাঝে মাঝে এমনকি সমস্যা থেকে সাময়িক দূরে সরে আসার পরে। এটিকেই বলা যায় আহা বা ইউরেকা মুভমেন্ট। অর্থাৎ আপনি চিন্তা করছেন আর্কিমিডিসের মতো আহ পানির চৌবাচ্চায় শুয়ে শুয়ে, হুট করে আপনার মনে, আপনার অন্তর্দৃষ্টি থেকে জারিত হয়ে একটি সমাধান হুট করে চলে আসলো, এবং সেই মুহূর্তে আপনি ইউরেকা ইউরেকা বলে চলে যেতে থাকলেন ছুটে। তো এরকম একটা মোমেন্ট তখনই তৈরি হয় যখন এই হুট করে আমাদের ইনসাইটের ফলে আমরা বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে যাই। নিচের কোনটি একজন কিশোর কিশোরীর প্রাথমিক শারীরবৃত্তীয় চাহিদা? এটি আমরা অলরেডি দেখেছি। মাসলোর যে চাহিদা সোপান ছিল সেখানে আমরা দেখেছি, এবং পরবর্তীতে আমরা দেখেছি এটি হলো ব্যালেন্সড নিউট্রিশন। ব্যালেন্সড নিউট্রিশনের ফলে, ব্যালেন্স নিউট্রিশন যদি হচ্ছে তার মানে পূরণ না হয়, তাহলে কিন্তু সে অনেক ধরনের শারীরিক অসুবিধায় পড়বে, যার ফলে ব্যালেন্স নিউট্রিশনটা এখানে হবে। শারীরবৃত্তীয় চাহিদাগুলো জৈবিকভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন। মাসলোর চাহিদা সোপান অনুসারে এগুলো পিরামিডের ভিত্তি গঠন করে, অর্থাৎ একদম নিচের দিকে এটি থাকে। সুষম পুষ্টি, কৈশোরের দ্রুত বৃদ্ধি, হরমোনগত পরিবর্তন এবং উচ্চশিক্ষার চাহিদার জন্য অপরিহার্য।
অন্যান্য বিষয়গুলো যেমন সহপাঠীদের গ্রহণযোগ্যতা, অর্জন, স্বাধীনতা, এগুলো হলো মানসিক বা সামাজিক চাহিদা। যে অপশনগুলো উপরে দেওয়া আছে সেগুলো মানসিক বা সামাজিক চাহিদা। পিয়াজের কোন পর্যায়ে শিশুরা মূর্ত বস্তু ও ঘটনা সম্পর্কে যৌক্তিকভাবে চিন্তা করতে পারে? এখানে 4টা স্টেজই তার দেওয়া আছে। আমরা অলরেডি জেনে ফেলেছি যে কংক্রিট অপারেশনাল স্টেজই হবে এটার সঠিক উত্তর। কারণ কংক্রিট অপারেশনাল পর্যায়ে এটা বিস্তৃত থাকে 7 থেকে 11 বছর পর্যন্ত। এ সময় যৌক্তিক চিন্তার বিকাশ ঘটে। শিশুরা মূর্ত ভৌত বস্তুর উপর কার্যক্রম, মানসিক কর্মকাণ্ড করতে পারে। তারা সংরক্ষণ, বস্তুর আকৃতি পরিবর্তন করলেও যে তার পরিমাণ একই থাকে এবং আগের ধাপে রূপান্তর এবং শ্রেণীকরণের মতো ধারণাগুলো আয়ত্ত করে। তবে তারা এখনো বিমূর্ত বা কল্পিত ধারণা নিয়ে অসুবিধায় থাকে এই স্টেজটাতে, কংক্রিট অপারেশনাল স্টেজটাতে। আমরা পরেরটাতে যাই। স্ক্যাফোল্ডিং ধারণাটি কার কাজের সাথে সবচেয়ে নিবিড়ভাবে সম্পর্কিত? আমরা এটা একটু কনফিউজিং। আমরা যদি দেখি স্ক্যাফোল্ডিং, আমরা লেভ ভিগৎস্কি বা লেভ ভাইগটস্কি আহ, তার যে সামাজিক গঠনবাদ যে শিখন তত্ত্বটা আছে সেই তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটাকে নির্দেশ করে। তবে জেরোম ব্রুনার আনুষ্ঠানিকভাবে একে উন্নয়ন এবং জনপ্রিয় করেন। স্ক্যাফোল্ডিং হলো এমন একজন মোর নলেজেবল পিয়ারের দ্বারা সহযোগিতামূলক নির্দেশনা যা একজন শিক্ষার্থীকে এমন একটি কাজ করতে সহায়তা করে যা তারা একা একা করতে পারে না। এখানে MKO বা মোর নলেজেবল আদার এই কনসেপ্টটা লেভ ভিগৎস্কি, জার্মান উচ্চারণে, ভিগৎস্কির ওই থিওরিতে এটা আছে। সেখানেই স্ক্যাফোল্ডিংটা আছে। স্ক্যাফোল্ডিং পরবর্তীতে সরিয়ে নিতে হয়। এই সহায়তা ক্রমান্বয়ে অপসারণ করা হয় যখন শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়ে। তো কিন্তু এটিকে প্রথম আনুষ্ঠানিকভাবে উন্নয়ন এবং জনপ্রিয় করেন ব্রুনার, যার ফলে এখানকার সঠিক উত্তর হবে ব্রুনার। কোনটি শিশুর মৌলিক শারীরিক চাহিদার অংশ নয়? খেয়াল করবেন কোনটি অংশ নয় শারীরিক চাহিদা। খুব স্বাভাবিকভাবেই আপনারা ধরে ফেলেছেন যে এটি সামাজিক স্বীকৃতি হবে, সোশ্যাল রিকগনিশন। এটার ব্যাখ্যা কি? মৌলিক শারীরিক চাহিদাগুলো হলো দৈহিক সুস্থতা ও বেঁচে থাকার সাথে সরাসরি সম্পৃক্ত, যেমন খাদ্য, বাসস্থান, পানি ও ঘুম। সামাজিক স্বীকৃতি একটি মানসিক বা মনোসামাজিক চাহিদা যা মাসলোর হায়ারার্কি অফ নিডস এর এস্টিম স্তরের অন্তর্ভুক্ত। আমরা এস্টিম স্তরটা দেখেছি। এটি শারীরিক নয় বরং মানসিক চাহিদা পূরণ করে। কিশোর কিশোরীদের মধ্যে পরিচয়ের সংকট দেখা দেয় প্রধানত কোন বয়স সীমায়? এটা খুব স্বাভাবিকভাবে আমরা চিন্তা করলেই পারি যে সময়টা আসলে তাদের ট্রানজিশনাল পিরিয়ড, অর্থাৎ কৈশোর হয় যারা তখন, মানে যখন তারা হয় ঠিক সেই সময়টাতে। এটির ব্যাখ্যা যদি আমরা খেয়াল করি, এরিক এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব অনুযায়ী কৈশোরকাল 12 থেকে 18 বছর, এটা হলো আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। মানে তার আইডেন্টিটিটা কি হবে এবং তার রোলটা কি হবে এটা নিয়ে তার একটা কনফিউশন তৈরি হয়। তো এই স্তরটা, এই সময়ে কিশোর কিশোরীরা নিজের একটি সুনির্দিষ্ট পরিচয় গঠনের চেষ্টা করে এবং আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজে, যা পরিচয়ের সংকট নামে পরিচিত। পিয়াজের মতে কোন পর্যায়ে শিশু আত্মকেন্দ্রিক হয়ে থাকে? তার 4টা পর্যায়ে দেওয়া আছে। এখানে যেটি হবে সঠিক উত্তর হবে বি, প্রাক ক্রিয়ামূলক পর্যায়ে। কারণ পিয়াজের তত্ত্ব অনুসারে প্রাক ক্রিয়ামূলক পর্যায়ে বা প্রি অপারেশনাল স্টেজে শিশুরা আত্মকেন্দ্রিক হয়। কনজারভেশন, সংরক্ষণ ধারণা, এটা বুঝতে পারে কোন পর্যায়ে শিশুরা? কনজারভেশন আমরা একটু খেয়াল করলেই দেখব শিশুরা এটি মূর্ত ক্রিয়ামূলক পর্যায়ে বা কংক্রিট অপারেশনাল স্টেজে তারা এটি বুঝতে পারে। এটির ব্যাখ্যা কি? মূর্ত ক্রিয়ামূলক পর্যায়ে 7 থেকে 11 বছর শিশুরা কনজারভেশন ধারণা আয়ত্ত করে। তারা বুঝতে পারে যে একই পরিমাণ তরল একটি লম্বা ও সরু গ্লাসে বা একটি চওড়া ও ছোট গ্লাসে রাখা হলেও তাদের পরিমাণ সমান থাকে। আবিষ্কারমূলক শিখন, এই ধারণাটির প্রবক্তা কে? এটি সঠিক উত্তর আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে জেরোম ব্রুনার হবেন এটির সঠিক উত্তর। এটা আসলে ব্যাখ্যা করার খুব বেশি জিনিস নাই, মানে আবিষ্কারমূলক শিখন নিয়ে একটু আগেও কথা হয়েছে। তো জেরোম ব্রুনারই এটি মানে বারবারই করলেন।
বের করার চেষ্টা করলেন যে শিশুরা এই নিজেরা আবিষ্কার করার মাধ্যমে তাদের শিখনটা স্থায়ী করবেন। গেস্টাল্ট নীতির শিশু বিকাশ ও শিশু শিক্ষায় সবচেয়ে বেশি কে গুরুত্ব দিয়েছেন? এটাও আমরা দেখেছি যে তিনজনের কথা আমরা বলেছিলাম, ওয়ার্ডিমার, কোহলার এবং কফকা। এদের মধ্যে কফকা এর প্রয়োগ নিয়ে কাজ করেছেন। তাহলে সঠিক আনসার হবে বি, কফকা। কফকা শিশুর বিকাশ ও শিক্ষায় গেস্টাল্ট নীতির প্রয়োগের উপর জোর দেন। তার মতে শিশুরা খণ্ডিত তথ্য দিয়ে নয়, বরং সমগ্র পরিস্থিতি বুঝে ভালোভাবে শেখে। তার অবদান শিক্ষা মনোবিজ্ঞান ও শিশু বিকাশে গুরুত্বপূর্ণ। শিক্ষায় গেস্টাল্ট মনোবিজ্ঞানের মূলনীতি কোনটি সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? আমরা খুব সিম্পলি চিন্তা করলেই পারবো যে লার্নিং ইজ হলিস্টিক। এই হলিস্টিক, হোল, এই শব্দগুলো তখনই থাকে যখন হচ্ছে গেস্টাল্ট বা সমগ্র জিনিস নিয়ে কথাবার্তা হয়। তাহলে এখানে উত্তর হবে সি। গেস্টাল্ট তত্ত্ব অনুযায়ী শিক্ষার্থীরা কোনো সমস্যাকে টুকরো টুকরো অংশ হিসাবে নয়, বরং সমগ্র কাঠামো হিসাবে দেখে ও সমাধান করে। এজন্যই বলা হয় সমগ্র তার অংশগুলোর যোগফলের থেকেও বড়। নিচের কোনটি ওয়ার্ডিমার, কোহলার এবং কফকাকে সবচেয়ে ভালোভাবে পার্থক্য করে? আমরা কি দেখতে পারি এখানে? অ্যান্সারটা হবে এ। ওয়ার্ডিমার হচ্ছে এই যে গেস্টাল্ট থিওরি কিংবা ইনসাইটফুল লার্নিং থিওরি আমরা দেখছি, সেই জায়গার যে প্রতিষ্ঠাতা উনি। কোহলার কি করেছেন? সেটাকে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখিয়েছেন। এবং কফকা কি করেছেন? সেই অ্যাপ্লিকেশনটা সেই তত্ত্বটা অ্যাপ্লিকেশন করেছেন চাইল্ড লার্নিং এ। তাহলে এখানকার সঠিক উত্তর হবে এ। এবং ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখি, আরেকটা শেষ এমসিকিউ আমরা দেখি। কৈশোরে অনেক শিক্ষার্থী দ্রুত শারীরিক বৃদ্ধি অনুভব করে, কিন্তু একই সাথে মানসিক অস্থিরতার মুখোমুখি হয়। একজন শিক্ষক হিসেবে কোন পদ্ধতি শারীরিক ও মানসিক চাহিদা একসাথে সবচেয়ে ভালোভাবে পূরণ করে? এটা একটু আমরা পড়ি। এটা একটু জটিল, একটু কনফিউজিং। একটু আমরা পড়ি। আমরা পড়লে দেখব যে এটার উত্তর হবে বি, এনকারেজিং পিয়ার ডিসকাশনস, স্পোর্টস অ্যান্ড ব্যালেন্সড গাইডেন্স। আমরা অলরেডি এগুলো পড়েছি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। পিয়ার ডিসকাশনস অর্থাৎ তার শারীরিক এবং মানসিক চাহিদা পূরণের ক্ষেত্রে তার সতীর্থর সঙ্গে আলোচনা, এটি গুরুত্বপূর্ণ। স্পোর্টস, খেলাধুলা এবং ব্যালেন্সড গাইডেন্স, গাইডেন্সের ক্ষেত্রে যারা তার চেয়ে বয়সে বড় কিংবা শিক্ষক এরা হতে পারেন। এই জিনিসগুলো যখন আমরা কি বলে প্রয়োগ করব বা এগুলো যখন আমরা তাদেরকে দিতে পারবো, তখন তারা শারীরিক এবং মানসিক চাহিদা একসঙ্গে সবচেয়ে ভালোভাবে পূরণ করবে। শিখন তত্ত্ব এবং তাদের প্রয়োগ সম্পর্কে যদি আরো বিস্তারিতভাবে জানতে চান, তাহলে এখানে কয়েকটি বইয়ের রেফারেন্স রইল। প্রথম বইটি হচ্ছে শিক্ষাবিদের হাতেখড়ি। এর লেখক শামীম আল মাহমুদ অর্থাৎ আমি, এবং আমার সঙ্গে সহলেখক হিসেবে ছিলেন আবু শিহাব ও মোহাম্মদ রাজু মিয়া। আরেকটি বই হলো শিক্ষণ তত্ত্ব, যেটি নিহার রঞ্জন সরকারের এবং মঞ্জুরুল হকের, দুজন লেখকের। আরেকটি বই হচ্ছে শিক্ষায় মনোবিজ্ঞান, মোহাম্মদ নাজমুল হকের লেখা। এরপরে আছে শিক্ষা মনোবিজ্ঞান, ডক্টর মোহাম্মদ আকরাম উজ্জামান ওনার লেখা। এবং 5 নম্বরে আছে শিক্ষা মনোবিজ্ঞান, ডক্টর আফরোজা হোসেন। এই বইগুলো আপনারা সংরক্ষণ করতে পারেন, সংগ্রহ করতে পারেন, এবং এই টপিকগুলো ধরে ধরে, যে টপিকগুলো নিয়ে আজকে কথা হলো, সেই টপিকগুলো ধরে ধরে একটু ফার্দার স্টাডি করতে পারেন। এই ছিল আজকের সেশন। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধৈর্য ধরে, অনেক চিন্তা ভাবনা এবং অনেক সাপোর্ট দিয়ে আপনারা এই ক্লাসটি দেখলেন। এই ক্লাসটি দেখার ফলে আপনাদের যদি কোনো উন্নয়ন হয়, আপনাদের যদি কোনো সুবিধা হয়, সেটি আমার জন্য পরম কাম্য। এবং আপনাদের আসন্ন যে প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষা ভালো হোক, সেটার জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই সেশনটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।